সাহিত্য সমাহার বাংলা গল্পের ঠেক। সাহিত্য সমাহারে আজ শুনবেন মানবেন্দ্র পালের ভৌতিক গল্প ম্যাকবেথের তরোয়াল। মানবেন্দ্র পাল জন্ম 1926 সালে। কর্মজীবনে মানবেন্দ্র পাল ছিলেন শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থন বিভাগের প্রকাশক শাখার ডেপুটি ডিরেক্টর। যুগান্তর ও অন্যান্য পত্রপত্রিকায় লিখেছেন অজস্র ছোট গল্প। এছাড়া নবকল্লোল শুক্তারায় ছোটদের জন্য লিখেছেন অজস্র ভৌতিক গল্প উপন্যাস। আমাদের আজকের গল্প ম্যাকবেথের তরোয়াল প্রথম প্রকাশিত হয় শারদীয়া শুক্তারা 1409 এই সংখ্যায়। গল্পটি আমরা নিয়েছি দেবসাহিত্য কুটির থেকে প্রকাশিত মানবেন্দ্র পালের ভৌতিক অমনিবাস প্রথম খণ্ড থেকে। ধন্যবাদ জানাই প্রকাশক দেবসাহিত্য কুটির এবং মানবেন্দ্র পালের পুত্র শ্রী চিত্রকল্যাণ পালকে আমাদের পাশে থাকার জন্য। শুরু হচ্ছে আজকের গল্প ম্যাকবেথের তরোয়াল। সুধীনবাবুর ঘুমটা আচমকা ভেঙে গেল। কলিং বেল বাজছে, কিন্তু এখন এ সময় আবার পাশের ঘর থেকে জুলি আর তার মাও এসে পড়েছে। অন্য একটা ঘর থেকে চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এলো অভিজিৎ। বলছি বাবা, কেউ বেল বাজাচ্ছিল না? হ্যাঁ। এত রাত্রিরে কে আসবে? স্ত্রীর কথায় সুধীনবাবু বললেন, যেই আসুক, দেখতে তো হবে। বেলটা তো আর বাজছে না, দরজা খোলার দরকার কি? এতক্ষণ জুলি একটা কথাও বলেনি, গম্ভীর মুখে দাঁড়িয়েছিল। এবার বলল, বেল আর বাজবেও না। আরে তবু তো দেখতে হবে নাকি? তা দেখগে, কিন্তু কাউকেই আর দেখতে পাবি না। খালি হাতে যাস না, ওই লাঠিটা নিয়ে যা। বলা যায় না, বাইরে হয়তো। অভিজিৎ মায়ের কথা শুনল না। লাইট জেলে শুধু টর্চ হাতে দরজার দিকে এগোলো। পিছনে দাঁড়িয়ে রইল বাবা, মা আর বোন। দরজাটা খুলতেই একটা হাওয়া ঢুকে দরজার পর্দাটাকে দুলিয়ে দিল। না, সত্যি কেউ নেই। অভিজিৎ টর্চ জেলে বাঁশপাতা মারাতে মারাতে বাগানটা দেখতে যাচ্ছিল। জুলি বলল, ফিরে আয় দাদা, কাউকে পাবি না। তবু সে বাঁশবাগানের মধ্যে ঢুকে টর্চের আলো ফেলে দেখল নারকেল গাছগুলোর মাথাতেও টর্চ ফেলল। শেষে হতাশ হয়ে ফিরে এলো সে। কোনো চোর ছেচোরের কাজ হবে বোধহয়। এবার ধরতে পারলে না। চোরই হোক বা যেই হোক, পালাতে গেলে তো শুকনো পাতা মারাবার শব্দ হবে। কিন্তু শব্দ পেয়েছিলি কি তুই? আর বাবা মা তোমরা? উপস্থিত কেউই এই কথার উত্তর দিতে পারল না। আমি জানি কে বেল বাজিয়েছে। কে? কে বাজিয়েছে? বেলটা কবার বেজেছিল মনে আছে? বোধহয় 2 বার। না বাবা, 3 বার। আমিও 3 বারই শুনেছি। পরপর 3 বার কে বাজাতে পারে? সবাই চুপ। কি হলো, এরই মধ্যে ভুলে গেলে? চঞ্চল, তোমরা আরও ভুলে গেছো। গত 3 বছরের মধ্যে গভীর রাতে আরও 2 বার এমনি ভাবেই বেল বেজেছিল। আর আমার যদি ভুল না হয়। বলতে বলতে জুলি পাশের ঘরে চলে গেল। তারপরই, মা দেখে যাও। সুধীনবাবু আর জুলির মা ছুটে পাশের ঘরে ঢুকলেন। দেখো। দুজনেই অবাক হয়ে দেখলেন আলমারির মধ্যে চঞ্চলের যে বাঁধানো ছবিটা ছিল তার কাঁচটায় চিড় ধরেছে। ও মা গো, আবার আবার কাঁচটা ফাটলো। এটা গো, দুবার ছবির কাঁচটা এইভাবে ফেটে গিয়েছিল। আর সেই 2 বারই আমরা কিভাবে বিপদের মুখ থেকে বেঁচে গিয়েছিলাম মনে আছে তো? ঘটনার আগে এমনি ভাবেই বেল বাজিয়ে চঞ্চলদা 2 বারই সাবধান করে দিয়েছিল। আজ আবার 3 বার বেল বাজলো। জানি না নতুন কোন বিপদ থেকে সাবধান করার জন্য চঞ্চলদা এসেছিল। ওসব গাঁজাখুরি কথা ছাড়তো। চঞ্চলের খেয়ে দিয়ে কাজ নেই নাকি? এখন ভূত হয়ে এসে কলিং বেল বাজাবে। চত্বর সব। জুলির কথায় সকলের মুখ ভয়ে শুকিয়ে গেল।
জায়গাটার নাম গোয়ালপাড়া। কালনা থেকে নবদ্বীপ, কৃষ্ণনগর কিংবা পূর্বস্থলী চুপি যাবার বাস রুটে ছোট্ট একটা স্টপেজে গেলে সমুদ্রগড় রেল বাজার। গোয়ালপাড়া গ্রামই বলা যায়। জুলিদের একতলা বাড়িটার পিছনেই বিশাল বাঁশবাগান, তার পিছনে মাঠ। মাঠের ধারে দাঁড়ালে কাটোয়া লাইনের ট্রেন দেখা যায়। জায়গাটার এখন উন্নতি হয়েছে, ইলেকট্রিক লাইট এসেছে, দু একটা অবস্থাপন্ন বাড়িতে টেলিফোনও এসেছে। কিন্তু ঢের আগে যখন সন্ধে হলেই বাঁশবাগানে শেয়াল ডেকে উঠত, চোর ডাকাতের ভয়ে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বাড়ির দরজায় খিল পড়ত, ভূতের ভয়ে সবাই তটস্থ হয়ে থাকত, সেই সময় এখানে বাস করতেন সুধীনবাবুর বাপ ঠাকুরদা। সুধীনবাবুরা অবশ্য বেশিরভাগ সময় কলকাতাতেই থেকেছেন। অভিজিৎ আর জুলির পড়াশোনা কলকাতাতেই। এখন রিটায়ার করে সুধীনবাবু বাড়িটা হাল ফ্যাশনের করে নিয়ে এইখানেই থাকেন। পাড়াগাঁয়ের এই সবুজ গাছগাছালি, খোলা মাঠের হাওয়া, শান্ত পরিবেশ সুধীনবাবুর খুব ভালো লাগে। কিন্তু জুলি আর তার দাদা অভিজিৎ বেশিরভাগ সময়ই থাকে কলকাতায় মামার বাড়িতে। জুলি এবছর MA পরীক্ষা দিয়েছে। খুব স্মার্ট, বুদ্ধিমতী আর সাহসী। চাকরি করার জন্য কলকাতার বাইরে যে কোনো জায়গায় তো বটেই, সুযোগ পেলে আমেরিকা পর্যন্ত যাবার ইচ্ছে। অভিজিৎ কলকাতায় থেকে খবরের কাগজে শখের সাংবাদিকতা করে। মাঝে মাঝে চলে আসে গোয়ালপাড়ায় নিজেদেরই বাড়িতে। এদের বাড়ি থেকে অল্প দূরে থাকত চঞ্চল। ছেলেটার মা বাবা ছিল না, পিসেমশাইয়ের কাছেই মানুষ। বিয়ে পাশ করে বসেছিল, চাকরি বাকরি পায়নি। পিসেমশাই পিসিমা বেকার ছেলেটার উপর ছিল খুব চটা। কিন্তু এই আশ্রয়টুকু ছেড়ে সে যেতই বা কোথায়? গোয়ালপাড়ায় চঞ্চলের একমাত্র আনন্দের জায়গা ছিল অভিজিতের বাড়ি। অভিজিতের সঙ্গে ছিল তার খুব বন্ধুত্ব। অভিজিৎ ছাড়াও এ বাড়ির সকলে চঞ্চলকে খুব ভালোবাসত। চঞ্চলের মস্ত এক গুণ ছিল গল্প বলা, বিশেষ করে ভূতের গল্প। সেই সব গল্প শুনতে শুনতে জুলির মতো মেয়েও ভয়ে কাঁটা হয়ে যেত। যদি কেউ জিজ্ঞেস করত এসব ঘটনা সত্যি কিনা, তবে চঞ্চল গম্ভীরভাবে বলতো, আলবাত, এ তো আমার নিজের দেখা। তখন সবে গোয়ালপাড়ায় ইলেকট্রিক এসেছে। চঞ্চল হাঁক ডাক করে বাড়ি ঢুকল। মাসিমা, মাসিমা, কোথায় সব? কি গো চঞ্চল, কি ব্যাপার? আর চেঁচামেচি করা নাড়া শেকল নাড়ার দরকার নেই মাসিমা। বোতামটা বাইরে থেকে টিপবে আর ভেতরের লোক জানলা দিয়ে উঁকি মেরে জিজ্ঞেস করবে কে। এত পাগলামিও তোমার মাথায় আসে? পাগলামি কেন বলছেন মাসিমা? জানলা থাকলে যেমন পর্দার দরকার, দরজা থাকলেই কলিং বেলের দরকার। কোনো দরকার ছিল না। হ্যাঁ ছিল, আমি লাগিয়ে দিচ্ছি। কেউ না বাজাক, আমি বাজাবো। এই এমনি করে। ব্যাস, আপনাদের আর জিজ্ঞেস করতে হবে না, বুঝে নেবেন আমি এসেছি। এরপর চঞ্চল যখন তখন আসে আর কলিং বেল টেপে। ছেলে মানুষের মতো সে তার কি আনন্দ। একদিন কোথা থেকে একটা পুরনো ইংরেজি পত্রিকার ছেঁড়া পাতা নিয়ে এলো চঞ্চল। জুলি, জুলি দেখে যাও। একটা ছবি, গভীর জঙ্গলের মধ্যে একটা বিশাল দোতলা বাড়ি। জানালাগুলো বন্ধ, বাড়িটা পুরনো, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা। ভেতরে নানা রকম বড় বড় পাথরের মূর্তি। কিন্তু বাড়িটার সামনের দিকে দোতলার জানালার ঠিক নিচে বোধহয় পাথরেরই একটা ভয়ঙ্কর মুখ। এই বাড়িটা কার? মুখটাই বা অমন কেন? এর ইতিহাস সবই লেখা ছিল, কিন্তু ছিঁড়ে গেছে। কিছুই জানা গেল না। পত্রিকাটা তুমি পেলে কোথায়? কলকাতায় গিয়েছিলাম। রিপন স্ট্রিটে একটা কাগজের দোকানে পুরনো পত্রিকা বিক্রি হচ্ছিল। হঠাৎ চোখে পড়লো, ওটা চাইলাম, তা দিল না। বললো 1 টাকা লাগবে।
কি আর করি, 1 টাকা দিয়ে ছবিটা কিনে ফেললাম। তুমি যে কি না চঞ্চলদা। কেন? নেহাতি একটা পুরনো ছবি, ইংরেজি ম্যাগাজিনে অমন কত ছবি বেরোয়, তা নিয়ে এত মাথা ঘামাবার কি আছে? এই ছবিটা সাধারণ ছবি নয় জুলি। এই যে বাড়িটা, হ্যাঁ, এটা দেখলেই বোঝা যায় এর মধ্যে কোনো অজানা রহস্য লুকিয়ে আছে, নয় কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর্টিস্টরা তাদের খেয়াল মতো ছবি আঁকে, তা নিয়ে আমাদের মাথা ঘামাবার কি আছে? আছে আছে আছে। মনে রাখতে হবে, এই ধরনের ছবি একজন আর্টিস্ট শুধু কল্পনা করে আঁকে না। হয় কোনো এক সময় বাড়িটা দেখেছিল, কিংবা কারো কাছ থেকে বাড়িটার কথা শুনেছিল। ব্যাপারটা তার মনে এমনই গেঁথে গিয়েছিল যে সে একজন আর্টিস্ট বলেই ছবিটা না এঁকে পারেন। আর বাড়িটা ও তার কাহিনী একজন ইংরেজ সম্পাদকের এতই ভালো লেগেছিল যে তিনি সেই কাহিনী ছবি শুদ্ধ না চেপে পারেননি। আমার দুর্ভাগ্য, ছবিটুকুই পেলাম, কাহিনীটা পেলাম না। সেটা একেবারে ছিঁড়ে গেছে। একটা পুরনো বড় বাড়ি ছাড়া এর মধ্যে আর কি আছে তা তো বুঝতে পারছি না। হ্যাঁ, বাড়িটা অবশ্য একটু অন্য ধরনের। ছাদটা কচ্ছপের পিঠের মতো ঢালু হয়ে গেছে, এই পর্যন্ত। এর বেশি বোঝবার দরকারও নেই, সবই আর্টিস্টের কল্পনার খেয়াল। দেখে মনে হয় এই বাড়িতে কেউ থাকে না। এই পুরনো বাড়িতে কে থাকবে? বন্ধ জানলাগুলো দেখলেই তো বোঝা যাচ্ছে। সব জানলাই বন্ধ নয়, ভালো করে লক্ষ্য করে দেখো, বাঁ দিকে একটা জানলা খোলা, দেখেছো? তা আছে বটে। তুমি বলো, হঠাৎ একটা জানলা খোলা রাখা হলো কেন? ঝড় বাতাসে খুলে যেতেই পারে, আর্টিস্ট তাই ওটা। ঝড় বাতাসে দুপাটি এমন সমানভাবে খোলা থাকে? ভালো করে দেখো, ভালো করে দেখো। তাই তো, দেখে মনে হয় কেউ যেন ইচ্ছে করে একটা জানলা খুলে রেখেছে। এই কথাটাই তোমাকে এতক্ষণ বোঝাতে চাইছিলাম। ছবিটা যে এঁকেছিল, কি অসাধারণ তার হাতের কাজ। শুধু শুধু তাই নয় জুলি, আমার দৃঢ় বিশ্বাস আর্টিস্ট নিজে কোনোদিন বাড়িটা দেখেছিল। তাছাড়া দেখো, বাড়ির সামনে সার সার সুপুরি গাছগুলো যেন বাড়িটাকে একেবারে আড়াল করে রেখেছে। সবকিছু মিলিয়ে বাড়িটা কেমন রহস্যময়, তাই না? তাই তো মনে হচ্ছে। সবচেয়ে রহস্যজনক মনে হচ্ছে এই বাড়িতে কেউ একজন থাকে, আর সে থাকে দোতলার একটা ঘরে। কিন্তু সে কে? কেন ওই রকম বাড়িতে সে একা থাকে? বলতে বলতে চঞ্চল ছবিটার উপর ঝুঁকে পড়ে নিবিষ্ট মনে আরো যেন কি দেখতে লাগলো। কি দেখছো অমন করে? দেখছি বাড়িটা কোথায় হতে পারে। বাড়িটার গড়ন দেখে মনে হচ্ছে সে আমলের সাহেবদের বাড়ি। তা ঠিক বলেছ, কিন্তু জায়গাটা কোথায় হতে পারে? পেছনে দেখো, আবছা পাহাড় দেখা যাচ্ছে। আর্টিস্ট জঙ্গলের মধ্যে পাইন গাছ দেখাতেও ভোলেননি। আমার মনে হয় ওই দার্জিলিং এর কাছাকাছি কোনো জায়গায়। কিন্তু দার্জিলিং এর কাছে হলে তো আরো পাহাড় দেখা যেত। তা ঠিক, তবে নর্থ বেঙ্গলের কোনো জায়গা হতে পারে। বুঝলে জুলি, এই বাড়িটা দেখতে আমাকে যেতেই হবে। আরে না 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 না, নর্থ বেঙ্গল নয়, নর্থ বেঙ্গল নয়। ছবিটার কোণে ছেঁড়া জায়গাটা ভালো করে লক্ষ্য করো তো। হ্যাঁ, এই জায়গাটা দেখো দেখো দেখো, দেখতে পেলে? হ্যাঁ হ্যাঁ, এই যে ASNAR। তাহলে বলো, কোন জায়গার প্রথম কথাটা AS দিয়ে? প্রথমেই তো আসাম নামটা মনে আসছে। ঠিক বলেছ, তারপর N। আচ্ছা, ওটা থাক, শেষেরটা ধরো AR। কি হতে পারে তাহলে? জুলি তখনই আসামের ম্যাপটা খুলে দেখতে লাগলো। না, একটাই জায়গা পাচ্ছি, কাছাড়। ব্যাস, ঠিকানা মিল গেয়া। কাছাড়, নর্থ কাছাড়। ইয়েস। তুমি সত্যি পাগল। বাড়িটা আছে কিনা তার ঠিক নেই, হয়তো আর্টিস্টের সবটাই কল্পনা, আর তুমি তাই খুঁজতে বেরোবে। জুলি, আমি কিন্তু বুঝতে পারছি ও বাড়ি আর্টিস্টের কল্পনা নয়, একেবারেই নয়, সত্যি সত্যি আছে। আর আমি তা খুঁজে বের করবই, এটা তোমায় দিলাম। এই ছবিটা নিয়ে সব আলোচনা শুধু তোমার সঙ্গেই হয়েছে, এর মর্ম আর কেউ বুঝবে না।
চঞ্চল এদের এতই ভালোবাসত যে নিজের একটা ছবি অবধি বাঁধিয়ে রেখে গিয়েছিল। বলেছিল, যেদিন আমি থাকবো না তখনও যদি আমার কথা মনে পড়ে তোমরা আমার এই ছবিটা দেখো, আমি তোমাদের কাছেই থাকবো। একবার হলো কি, গোয়ালপাড়া থেকে মাইল 7-8 দূরে এক বাড়িতে এমন ভূতের উপদ্রব হলো যে ভাড়াটে বিধবা মহিলা তার মেয়েকে নিয়ে সেই বাড়ি ছেড়ে অন্য বাড়ির সন্ধানে পাগলের মতো ঘুরে বেড়াতে লাগলেন। কথাটা চঞ্চলেরও কানে এলো। কালনায় গিয়ে খোঁজ খবর নিয়ে সেই বিধবা মহিলার সঙ্গে সে দেখা করল এবং সব কথা শুনে এক রাত্রের জন্য সেই বাড়িতে থাকতে চাইল। পরের দিন চঞ্চল ফিরে এলো গোয়ালপাড়ায়, কিন্তু একই চেহারা হয়েছে তার। দু চোখ লাল, চুল উস্কো খুস্কো, মুখে কোনো কথা নেই। এরপর চঞ্চলের মধ্যে কেমন একরকম পরিবর্তন দেখা দিল। উদাস হয়ে পুকুর পাড়ে না হয় খাঁখা মাঠে একা বসে থাকে। কালনার সেই বাড়িতে এক রাত্রির কাটিয়ে আসার পর থেকে চঞ্চল কেমন যেন হয়ে গেল, উদ্ভ্রান্ত, অন্যমনস্ক। তাদের বাড়িও আসত কম। মাস তিনেক পর একদিন কলকাতা থেকে জুলি গোয়ালপাড়ায় ফিরে এসে শুনল চঞ্চল কোথায় যেন চলে গিয়েছে। বলা ভালো সে নিরুদ্দেশ। ওর পিসে মশাই একদিন নাকি এসে বাড়িতে খোঁজ খবর করে গিয়েছেন। সেই যে চঞ্চল নিরুদ্দেশ হয়ে গেল, আর সে ফেরেনি। কি হলো ছেলেটার? রাত্রি এখন প্রায় 3টে বাজে। গাঢ় অন্ধকারের মধ্যে মাসবাগানটা স্তব্ধ বিভীষিকার মতো থমথম করছে। দূরের মাঠ আর আকাশ যেন অন্ধকারে এক হয়ে গিয়েছে। বাড়ির সকলে দিব্যি ঘুমিয়ে পড়েছে। এই যে হঠাৎ আজ রাত দুপুরে কলিং বেলটা 3বার বেজে উঠল, কে বাজালো তা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। কিন্তু জুলি অত সহজে ব্যাপারটা ঝেড়ে ফেলতে পারল না। তার চোখে ঘুম নেই। সে জানে এটা অশুভ সংকেত, কিছু একটা ঘটবেই। এর আগে যতবারই কোনো বিপদ এসেছে ততবারই বেজে উঠেছে ওই কলিং বেল, আর প্রতিবারই পরপর ঠিক 3বার। জুলি আবার কয়েকদিনের জন্য কলকাতায় গিয়েছিল। ফিরে এসে দেখে একজন অপরিচিত লোক বাইরের ঘরে সোফার উপর দিব্যি পা তুলে বসে আছে। খালি গা, গলায় ধপধপে পইতে, পরনে মোটা সুতির ধুতি, কাঁধে গামছা, কুচকুচে কালো রং, নাকটা বসা। জুলি তো অবাক। কি খুকি, কলকাতা থেকে এলে? হ্যাঁ, বড় হয়েছ, কোথায় শাড়ি পরবে তা নয়, ওসব কি পরেছটা কি? এটা যারা একা একা কলকাতা যাওয়া আশা করা ঠিক নয়। তোমার বাবা মা বারণ করতে পারে না? যাও যাও যাও, ভেতরে যাও। লোকটার কথা শুনে জুলির সর্বাঙ্গ রাগে জ্বলে উঠল। কোনো কথা না বলে গটগট করে ভেতরে চলে গেল রান্নাঘরে মায়ের কাছে। লোকটাকে ছি, ওভাবে বলে না। উনি বাংলাদেশ থেকে এসেছেন, তোমার বাবার গুরুদেবের ছেলে। তাই এখানে কেন? কাছাকাছি তীর্থস্থানগুলো ঘুরবেন। যেখানে যত খুশি ঘুরুন, কিন্তু আমাদের বাড়িতে কেন? নবদ্বীপ, শান্তিপুর তো এখান থেকে কাছে। তাছাড়া তোমার বাবার গুরুদেব ছিলেন ওর বাবা। এখান ছাড়া আর কোথায় উঠবেন? তা কতদিন থাকবে? তা তো কিছু বলেননি, তবে জিনিসপত্রের বহর দেখে মনে হচ্ছে বেশ কিছুদিন থাকবেন। বেশ, আমি তাহলে কালই কলকাতায় চলে যাব। কিন্তু জুলির কলকাতায় যাওয়া হলো না। ভেবে দেখল বাড়িতে এইরকম একটা উটকো লোককে রেখে চলে যাওয়া তার উচিত হবে না। সত্যি এই লোকটা অদ্ভুত। পশ্চিম দিকের একটা ঘর ওকে ছেড়ে দেওয়া হয়েছিল। সেই ঘরে উনি যত রাজ্যের ঠাকুর দেবতার ছোট ছোট মূর্তি সাজিয়ে রেখেছেন।
বাড়ি থেকে গঙ্গা অনেক দূরে হলেও রোজই তাঁর গঙ্গা স্নান করা চাই। সকালে উঠেই সারা বাড়িতে গঙ্গা জল ছেটান, তারপর ভালো রকম ভোজন পর্ব সেরে কাছে পিঠে মন্দির টন্দির দেখতে বেরোন। ফিরেন একেবারে সন্ধ্যের পর। তারপর অনেক রাত পর্যন্ত শাঁখ ঘণ্টা ইত্যাদি বাজিয়ে চলে তার ঠাকুর পুজো। সারাদিন ধুনোর ধোঁয়ায় ঘর অন্ধকার। লোকটার কোনো কাণ্ডজ্ঞান নেই, এদিকে কিছু বলারও উপায় নেই। হাজার হোক গুরুদেবের ছেলে, কাজেই মুখ বুঝে সব সহ্য করে যেতে হয়। অভিজিৎ তো লোকটাকে দুচক্ষে দেখতে পারে না, রাগে কচকচ করতে করতে বলে, ওকে আমি তারা বই। এই ভাই বোনে যে তাকে দেখতে পারে না, গুরুদেবের পুত্রটি তা ভালো করেই বোঝেন। তিনি একদিন কথায় কথায় জুলির মাকে বললেন, বৌমা, তোমরা আমার খুব আদর যত্ন করো ঠিকই, কিন্তু তোমার ওই ছেলে মেয়েরা আমায় দু চোখকে দেখতে পারে না। ভক্তি শ্রদ্ধা তো একেবারে নেই। না না ঠাকুর মশাই, আসলে কি জানেন, এরা তো সব একালের ছেলে মেয়ে। এদিন চাল চলন কথাবার্তা একটু অন্যরকম। ওরা তো আমার সঙ্গে কথাই বলে না, আমার ঘরের দিকে তাকায় না পর্যন্ত। এত অবজ্ঞা! এরম হলে আমি থাকি কি করে? না না, ওরা ছেলে মানুষ, ওদের ব্যবহারে কিছু মনে করবেন না, ক্ষমা করবেন। সে না হয় হলো, কিন্তু মনে রেখো বৌমা, আমি যতদিন এ বাড়িতে আছি ততদিন তোমাদের কোনো অমঙ্গল হতে দেব না। আর শোনো, যদি চাও তো তোমার গুণধর ছেলে মেয়েদের সুমতির জন্যে ছোট করে একটা যজ্ঞ করে দিই, বেশি খরচ পড়বে না কো। শুনে তো সুলেখা চমকে উঠলেন। ছেলে মেয়েদের কানে এ কথা গেলে আর রক্ষে থাকবে না। ওসব এখন থাক ঠাকুর মশাই, দরকার হলে বলবো। এরপর একদিন ঠাকুরমশাই সন্ধ্যের পর বাড়ির সবাইকে ডাকলেন। ধুনোর ধোঁয়ায় ঘর অন্ধকার। ঠাকুরমশাই একটা কম্বলের আসনে বসেছিলেন। সামনের মেঝেতে খড়ি দিয়ে কি সব আঁক জোঁক কাটা, চার কোণে চারটে সুপুরি, মাঝখানে একটা ছোট কাপড়ের টুকরোয় কি সব যেন বাঁধা। সবাই মেঝেতে বসলে ঠাকুরমশাই গম্ভীরভাবে বললেন, যে জন্যে ডেকেছি তোমাদের, শোনো, তোমাদের এই বাড়িতে প্রেতাত্মা আছে। উমা, সব কি বলছেন ঠাকুর মশাই? হ্যাঁ বৌমা, এ বাড়িতে এসে পর্যন্ত দেখছি বাতাস বেশ ভারী হয়ে রয়েছে। খড়ি পেতে দেখলাম, হ্যাঁ ঠিক যা ভেবেছি, প্রেতাত্মা দিব্যি ডেরা গেড়েছে। তা থাক না, কারোর ক্ষতি তো করছে না। সে কি বাবা, প্রেতাত্মা বাড়িতে পুষে রেখে দেবে? এখনো পর্যন্ত ক্ষতি করেনি বলে ভবিষ্যতে করবে না, তা তুমি জানছো কি করে? অভিজিৎ যতই বিদ্রুপ করুক, তার মায়ের বুকটা ছ্যাঁত করে উঠল। ঠাকুরমশাই তো একেবারে ভুল কিছু বলেননি। তার চঞ্চলের কথা মনে পড়ল, যে আগেও 3 বার এসেছে। সে যে এই বাড়িতে ডেরা গেড়ে বসে আছে কিনা তাই বা কে জানে। প্রেতাত্মা নিয়ে অবহেলা করা ঠিক নয়, ওদের মর্জি বোঝা ভার। আর চুপচাপ আছে, কালই হয়তো অঘটন ঘটাতে পারে। তা আপনি কি করতে চান? ছোটখাটো একটা প্রেত তাড়ানো যজ্ঞ কম খরচই করে দেব। আপনারা আমার কথা বিশ্বাস করছেন না, কিন্তু ভেবে দেখুন তো, সত্যি কি কোনোদিন ভৌতিক কিছু এ বাড়িতে ঘটেনি? পাড়ার কার কাছ থেকে শুনেছেন বলুন তো? তা তোমাদের যদি একান্তই অবিশ্বাস হয়, তাহলে এসব আলোচনা থাক। ঠাকুরমশাই খড়ির ছক মুছে উঠে গেলেন। বাবার গুরুদেবের ছেলেটি কিন্তু ব্যবসা ভালোই বোঝেন। প্রেতাত্মা নয়, তিনি নিজেই এ বাড়িতে দিব্যি ডেরা গেড়ে বসেছেন, নড়বার নাম নেই। জুলি ভুল কিছু বলেনি মা। বাবা নিতান্ত ভালো মানুষ আর গুরুদেবের ভক্ত, তাই কিছু বলতে পারেন না। আর ঠাকুরমশাই সেই সুযোগটাই নিচ্ছেন। ছেলেমেয়েরা যাই বলুক, সুলেখার মনটা কিন্তু খচখচ করতে লাগলো। ঠাকুরমশাই খুব ভুল তো কিছু বলেননি, একটা যজ্ঞ টজ্ঞ করলেই তো হতো। কিন্তু ছেলে আর মেয়ের ইচ্ছের বিরুদ্ধে তিনি কিছু বলতে পারলেন না। ওদিকে জুলি শুধু মনে মনে ভাবল, চঞ্চলদা কি
এই লোকটারই কাছ থেকে সাবধান হতে ইঙ্গিত করেছিল। সমুদ্রগড় রেলবাজারে একজন নাকি পাগলা সাহেব এসেছে। কোথা থেকে এসে জুটেছে কে জানে। কখনো গাছের তলায়, কখনো পুকুর পাড়ে সে বসে থাকে। কি তার উদ্দেশ্য তা কেউ জানতে পারেনি। খাঁটি সাহেব, লোকজনেরও কৌতূহলের শেষ নেই। অভিজিতের কানেও সাহেবের কথাটা গেল। ভাবল দেখাই যাক না কিরকম সাহেব। তেমন হলে সাহেবকে নিয়ে তাদের কাগজে একটা সচিত্র ফিচার লিখবে। ক্যামেরাটাও সঙ্গে নিল। সমুদ্রগড় রেলবাজারটা গোয়ালপাড়ার কাছেই। ঘুরতে ঘুরতে সাহেবের দেখা পেল নসরতপুরের একটা ভাঙা বাড়ির কাছে। সাহেব সেই ভাঙা বাড়ির চাতালের ওপর খবরের কাগজ পেতে আপন মনে কি সব লিখছে। অভিজিৎ দেখে অবাক হলো। সাহেব যে কলম দিয়ে লিখছে তা ফাউন্টেন পেন বা ডট পেন নয়, মান্ধাতার আমলের বড় পালকের কলম। সাহেব ঝুঁকে পড়ে লিখছিল। পাশেই একটা মস্ত পোঁটলা। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। বসো বসো। কিন্তু তোমায় কোথায় বসতে দেব? এ তো ডানকানের রাজপ্রাসাদ নয়। ডানকান কে? মাই গড, স্কটল্যান্ডের রাজা ডানকানের নাম জানো না? সেই যাকে ম্যাকবেথ নিজে হাতে খুন করেছিল। থতমত খেয়ে গেল অভিজিৎ। কি লিখছো? হিস্ট্রি। নয়া হিস্ট্রি। তো এখানে বসে লিখছো কেন? কি করব, কোথায় থাকবো? আমায় কেউ জায়গা দেয় না। কদিনের জন্য এসেছো এখানে? ফর আ ফিউ ডেজ। আসলে আমি ট্যুরিস্ট, বেশি দিন কোথাও থাকা হয় না। হোটেলেই থাকতে পারো তো। টাকা পয়সা নেই? সাহেব একটু হাসল। তারপর তার লম্বা কোটের বাঁ পকেট থেকে বের করলো একটা বড় থলি। থলিটা মেঝের উপর উপুড় করতেই ঝনঝন করে পড়ল একগাদা কুইন ভিক্টোরিয়ার মুখওয়ালা খাঁটির উপর টাকা। তার মধ্যে আবার অনেকগুলো সোনার কিনি। সঙ্গে রয়েছে গোছ গোছ অশোক স্তম্ভ মার্কা নোট। এ তো অনেক টাকা। তাহলে হোটেলে থাকছো না কেন তুমি? আমি বিদেশি বলে সবাই খুব বিরক্ত করে, কেবল আমার ঘরে উঁকি ঝুঁকি মারে। অভিজিৎ বুঝল কেবল বিদেশি বলেই নয়, আসলে পাগলাটে বলেই মানুষের এত কৌতূহল। তা তুমি কোথা থেকে আসছো? আমি তো বলেছি আমি ট্যুরিস্ট, আমার আসা যাওয়ার ঠিক নেই। তবে একটা বিশেষ জায়গা খুঁজে বেড়াচ্ছি। বলতে বলতে সাহেব কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। অভিজিতের বেশ পছন্দ হলো সাহেবকে। একে নিয়ে কাগজে লেখা চলে। আরও ভালো হয় যদি কয়েকদিনের জন্যে একে তাদের বাড়িতে নিয়ে যাওয়া যায়। তাদের বাড়ির দরজা সকলের জন্যই খোলা। বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তাব করতেই সাহেব কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তোমাদের বাড়ি আমাকে নিয়ে যেতে চাও? ওয়াই? আমাকে নিয়ে গিয়ে তোমার লাভ? তোমাকে আমার বেশ ভালো লেগেছে। বাবা মায়েরও নিশ্চয়ই ভালোই লাগবে। আর আমার একজন খুব সুইট বোন আছে, পড়াশোনা করছে, বিলেতে যাওয়ার ইচ্ছে আছে। তোমাকে কাছে পেলে কিন্তু সেও খুব খুশি হবে। তবে চলো। এই বলে প্রৌঢ় সাহেব অত বড় পোঁটলাটা কাঁধে তুলে নিয়ে অভিজিতের সঙ্গে হাঁটতে লাগলো। ইতিমধ্যে জুলির মা একদিন বিরক্ত হয়ে সুধীনবাবুকে বললেন, হ্যাঁ গো, ঠাকুরমশাই তো যাবার নাম করেন না। কি করবো বলো তো? হ্যাঁ, মুখের ওপর তো বলতে পারি না যে যাও। এদিকে সাহেবকে দেখে ভ্রু কোঁচকান ঠাকুর মশাই। মনে মনে বলেন, এ আপদ আবার কোত্থেকে জুটলো? কিন্তু আর কেউ বিরক্ত হলো না। জুলি যখন শুনল লোকটার কেউ কোথাও নেই, টুরিস্ট মানুষ সুদূর স্কটল্যান্ড থেকে ভারতে এসেছেন, তখন দাদার মতোই খুশি হলো। অভিজিতের উদ্দেশ্য সাহেবকে নিয়ে কাগজে কিছু লেখে। আর জুলি ভাবল লোকটা যদি 2-4 দিন এখানে থেকে যায় তাহলে তার দেশের কথা, বাড়ির কথা, টুরিস্ট জীবনের কথা সে শুনতে পারবে। জুলি নিজেই সাহেবের সঙ্গে ভাব জমাতে লাগলো। এত দেশ থাকতে বর্ধমান জেলার এই সামান্য জায়গা এই সমুদ্র করে কেন? আমার লক্ষ্যই হচ্ছে
গ্রামের পুরনো বাড়ির খোঁজ করা। যদিও আমি ইচ্ছে করে সমুদ্রগড়ে আসিনি, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসে উঠেছিলাম নর্থ বেঙ্গলে যাবার জন্য। কিন্তু সমুদ্রগড়ে এসে ইঞ্জিন খারাপ হয়ে গেল। আমি এই সমুদ্রগড় স্টেশনে নেমে পড়ি। জায়গাটা ভালো লাগায় এখানে 2 দিন থেকে যাব ভেবেছিলাম। এটাও তো বেশ পুরানো জায়গা। সাহেব যাই উত্তর দিক, জুলির কিন্তু মনে হয়েছে বাইরে সরল হলেও সাহেব খুব চালাক লোক, অনেক কিছু চেপে যাচ্ছে। কিন্তু জুলি আর ঘাঁটাতে চায়নি। মরুককে হয়তো 2-1 দিন থাকবে, তারপর আবার পোঁটলা কাঁধে নিয়ে বেরিয়ে পড়বে। সাহেবের এই বাড়িতে থাকার 3য় দিনেই একটা ঘটনা ঘটল। সকালে ঠাকুরমশাই বোঁচকা কুঁচকি বড় টিনের সুটকেসটা নিয়ে চলে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে উঠলেন। সুধীনবাবু তো অবাক। এ কি ঠাকুরমশাই চলে যাচ্ছেন নাকি? সে কি হঠাৎ? তা আমি বলতে পারবো না, বললে তো আমার কথা কেউ বিশ্বাস করবে না। কি দরকার মিচিমিচি অপমানিত হওয়ার? হ্যাঁ, আমি চললুম। এতদিন এখানে থেকে ঠাকুরমশাই হঠাৎ এমনভাবে সত্যি সত্যি চলে যাবেন, এ কথা কেউ ভাবতে পারেনি। এমনকি যাবার আগে কিছু বলে গেলেন না। শুধু জুলি লক্ষ্য করেছিল এক রাত্রিরেই ঠাকুরমশাইয়ের চোখ দুটো বসে গিয়েছে, মুখে যেন রক্তের আভাস মাত্রও নেই। হঠাৎ জুলির মনে পড়ে গেল গত রাতে ঘুমের ঘোরের মধ্যে ওর মনে হয়েছিল কেউ যেন ভয় পেয়ে চেঁচিয়ে উঠেছে। সত্যি তেমন কিছু শুনেছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারল না জুলি। আচ্ছা, ঠাকুরমশাই কি ভয় পেয়ে চিৎকার করেছিলেন? বেলা তখন 10টা। অন্যদিনের মতো জুলি বাড়ির কম্পাউন্ডের মধ্যে অলসভাবে ঘুরছিল। ঘুরতে ঘুরতে এসে পড়ল বাড়ির পিছনের দিকটায়। এদিকেই একপাশে সাহেবের ঘর। হঠাৎ চোখে পড়ল সাহেবের খোলা জানালা দিয়ে 2-3টি কাক ঢুকে কি যেন মুখে করে আনছে। তাড়া দিতেই একটা কাকের মুখ থেকে যেটা পড়ে গেল সেটা দেখে বেশ অবাক হয়ে গেল জুলি। এক টুকরো বড় কাঁচা মাংস, মাংসের গায়ে লেগে রয়েছে রক্ত। সাহেব কি তবে রান্না করে খাবে বলে মাংস কিনে এনেছিল? কিন্তু এই 2 দিন তো সাহেবকে রাঁধতে দেখা যায়নি। তার একটা ছোট স্টোভ আছে বটে, কিন্তু তাতে বড় জোর চা করা যায়, মাংস তো রাঁধা যায় না। তাছাড়া সাহেবের কাছে কড়াই, ডেচকি, হাঁড়ি এসব আছে বলেও তো মনে হয় না। তাহলে ভাবতে ভাবতেই জুলি ওদের সদর দরজার দিকে এগোলো। সাহেব সকালেই কোথায় বেরিয়েছিল। ফেরার সময় জুলির মুখোমুখি হয়ে গেল, হাতে একটা ইংরেজি কাগজ। বাইরের বারান্দায় সুধীনবাবু বসেছিলেন। হে মশাই, এত সকালে কোথায় বেরিয়েছিলেন? এই একটা কাজ ছিল, এবার তো যেতে হবে, তাই কাজগুলো চুকিয়ে ফেলেছি। অভিজিৎ মনে মনে হাসল। কাজ যে কত তা জানতে ওর বাকি নেই। কাজ বলতে পুরনো ভাঙা বাড়ি খুঁজে বেড়ানো। সত্যি কত রকমের পাগলই না আছে। তা আপনি এখান থেকে কোথায় যাবেন? আমার যাওয়ার কি কোথাও ঠিক আছে? আমি সারা পৃথিবী ঘুরে বেড়িয়েছি, কিন্তু যা খুঁজছি তা এখনো পাই। হঠাৎ সাহেবের চোখে পড়ল দেওয়ালে টাঙানো চঞ্চলের দেওয়া সেই ছবিটার উপর। ওয়াও, ভেরি নাইস পিকচার। বলতে বলতে সাহেব উঠে গিয়ে ছবিটার কাছে দাঁড়ালো। তারপর গভীর মনোযোগের সঙ্গে সেটা দেখতে লাগল। জুলি দেখল ক্রমশ সাহেবের 2 চোখ বড় বড় হয়ে উঠল, শরীর কাঁপতে লাগলো। এই ছবি তুমি কোথায় পেয়েছ?
আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড এটা দিয়েছিল। এ ছবি সে কোথায় পেয়েছিল? কলকাতার একটা পুরনো কাগজের দোকানে বিলেতের একটা ইংরেজি ম্যাগাজিনের ছবিটা ছাপা হয়েছিল। ছবির সঙ্গে বাড়ির ইতিহাসটা ছিল। আনফর্চুনেটলি সেটা পাওয়া যায়নি, ছিঁড়ে গিয়েছিল। Oh my God! আচ্ছা আচ্ছা, আমি কি তোমাদের সেই ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে পারি? সরি সাহেব, হি ইজ নো মোর। সে আর বেঁচে নেই সাহেব। জানো সাহেব, তোমার মতো সেও ছবিটা দেখে কেমন হয়ে গিয়েছিল। বলেছিল ওই বাড়িটা তাকে খুঁজে বের করতেই হবে। তারপর সেই যে চলে গেল, আর ফিরল না। কোথায় কিভাবে মরল তা কে জানে। তার মানে সে যে মরেছেই, তার কোনো প্রমাণ তোমরা পাওনি? কাগজে কলমে প্রমাণ না পেলেও এমন কিছু প্রমাণ এ বাড়ির সকলেই পেয়েছে, যা প্রকাশ করে বলা যায় না। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি সাহেব, সে বেঁচে থাকলে এতদিনে ঠিক ফিরে আসতো। আমাদের ছেড়ে সে কখনো থাকতে পারতো না। আমার মন বলে সেই বাড়িটায় গিয়েছিল। যদি ওই বাড়িতে গিয়ে থাকে তাহলে কোনোদিনই ফিরবে না। শয়তান ম্যাকবেথ, ওর হাত থেকে কারো নিষ্কৃতি নাই। কিন্তু ছবির এই বাড়ি কোথায় তা সে জানবে কি করে? ছবির এক কোণে ছেঁড়া ছেঁড়া কতগুলো অক্ষর আছে, তাই দেখেই সে। কি বললে? ছেঁড়া ছেঁড়া অক্ষর কোথায়? সাহেব আবার উঠে গিয়ে ছবির অক্ষরগুলো দেখতে লাগলো। তারপর হতাশ হয়ে বলল, না, কিছুই তো বুঝলাম না। কিন্তু আমাদের সেই ফ্রেন্ডই বুঝে নিয়েছিল। AS ফর আসাম, N ফর নর্থ, AR ফর কাছাড়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জায়গাটার কত খোঁজ করেছিলাম, কোথায় না কি আছে, পাহাড়ে, জঙ্গলে, নদীর ধারে। আজ এতদিন পর সে জায়গার সন্ধান পেলাম। সাহেব উঠে নিজের ঘরে চলে গেল। তারপর একটা কাঠের ছোট বাক্স হাতে চেয়ারে এসে বসল। বাক্সটা খুলে একটা হলদে হয়ে যাওয়া জীর্ণ কাগজ বের করল। তাতে অনেক কিছু লেখা। বাড়িটার বর্ণনা এখানে পরিষ্কার দেওয়া আছে। তোমাদের এখানে এসে সেই বাড়িটার ছবিটাই নিজের চোখে দেখলাম। কাগজের বর্ণনার সঙ্গে ছবিটা হুবহু মিলে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। কিন্তু ও বাড়িতে এমন কি আছে? ওখানে যেতেই বা চাইছো কেন? বেশি কৌতূহল ভালো নয় মিস, ওটা আমার পার্সোনাল ব্যাপার। তুমি মিছে রাগ করছো। আমাদের বললে তোমার কোনো ক্ষতি হবে না। ওই বাড়িটা সম্বন্ধে আমাদের বন্ধুটিরও কৌতূহল ছিল, আর সেই কৌতূহল মেটাতে গিয়েই যে সে মরেছে তাতে আমাদের কোনো সন্দেহ নেই। ইয়েস, যদি সে সত্যই সেখানে পৌঁছে থাকে তাহলে মরেছেই। এই জন্যেই আমাদের কৌতূহল স্বাভাবিক। তাছাড়া একটু আগেই তুমি বলে ফেলেছ শয়তান ম্যাকবেথের হাত থেকে কারো নিষ্কৃতি নেই। যদি এতই গোপনীয় হয় তাহলে ও কথাটা বললে কেন? তুমি ম্যাকবেথের নাম শুনেছ কখনো? অবশ্যই। শুধু ম্যাকবেথ কেন, রিচার্ড দ্য সেকেন্ড, দ্য টেম্পেস্ট, কিং লিয়ার, জুলিয়াস সিজার, কত বলবো। ম্যাকবেথকে তোমার কি রকম মনে হয়? দুনিয়ায় যদি 100 জন লোভী, নিষ্ঠুর আর অকৃতজ্ঞ রাজা থাকে তাহলে ম্যাকবেথ তাদের মধ্যে 1 নম্বর। শুধু লোভী আর অকৃতজ্ঞই নয়, লোকটা ছিল একটা পাক্কা শয়তান। অরণ্য অঞ্চলের নির্জন প্রান্তরে যে ডাইনিরা ঘুরে বেড়াত তাদের সঙ্গে বোন সম্পর্ক পাঠিয়ে ম্যাকবেথ তাদের ইচ্ছেতেই দেশের আর নিজেরও সর্বনাশ করেছিল। অথচ ম্যাকবেথের মতো অত বড় বীর সেনাপতি যদি না সেদিন রাজা ডানকানের পাশে থাকতো তাহলে কিছুতেই নরওয়ের রাজা সোনোর হাত থেকে স্কটল্যান্ডকে রক্ষা করতে পারতো না। থামো, স্টপ ইট। তুমি দেখছি সেই শয়তানটারই গুণগান করছ। রাজার আর একজন অতি বিশ্বাস্ত সেনাপতি ব্যাংকর কথা তো বলছো না? আর ম্যাকবেথ যে এত বড় যোদ্ধা হয়ে উঠেছিল সেটা শুধু নিজের ক্ষমতায় নয়,
ডাইনিদের মন্ত্র পড়া তরোয়ালটার জোরে। তরোয়ালটার সে এক মুহূর্ত কাজ ছাড়া করত না। তুমি ভুল বুঝছো, ম্যাকবেথের কথা তুললে বলেই ম্যাকবেথের কথা বলছিলাম, নইলে ব্যাংককে কি উপেক্ষা করতে পারি? আমার তো মনে হয় ম্যাকবেথ নাটকে ব্যাংকর মতো অত ভালো, অত বিশ্বস্ত, অত হতভাগ্য চরিত্র দুটি নেই। একবার সেই দৃশ্যটা কল্পনা করো মিস। ম্যাকবেথ আর ব্যাংকর নেতৃত্বে একদিকে ডানকান বাহিনী, অন্যদিকে বিদ্রোহী ম্যাকডোনাল্ড, আর স্যানোর নরওয়ে বাহিনী। ফ্রাইডের আকাশ শুধু ঘোড়ার খুঁড়ের ধুলোয় ধুলোয় অন্ধকার। বেস্টিন পান্টন রক্তে রক্তাক্ত, আর সেই অসম্ভব যুদ্ধে জয়ী হলো ওই ম্যাকবেথটা আর সকলের প্রিয় ব্যাংক। তারপর ম্যাকবেথ ফের দেখা করলো তার সেই ছাগলদারি ডাইনি বোনেদের সঙ্গে। তারা শয়তানি হাসি হেসে ম্যাকবেথকে বলল, এবার তুমি রাজা হবে। শুনে ম্যাকবেথ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আমি রাজা হব? তা কি করে? তা সম্ভব? আমি তো সামান্য সেনাপতি। তাছাড়া মহামান্য মহাপ্রাণ রাজা ডানকানের নিজেরই তো ছেলে আছে। তবুও ডাইনিরা তাকে মন্ত্রণা দিল, যদি ম্যাকবেথ একটু বুদ্ধি খরচ করে তবে নিশ্চিত সেই রাজা হবে। তারপর সবটা জানতে পেরে ব্যাংকো তার পরম প্রিয় বন্ধুকে পরামর্শ দিয়েছিল, সাবধান ম্যাকবেথ, ডাইনিদের কথায় কিছুতেই ভুলো না। কিন্তু ততক্ষণে ম্যাকবেথের মনে রাজা হবার লোভ জেগে উঠেছে। রাজা ডানকান ম্যাকবেথের উপর খুশি হয়ে তাকে অন্য একটি জায়গায়, আহা কি যেন নাম, কডর, হ্যাঁ কডারের অধিপতি করে দিলেন। আর সেই অকৃতজ্ঞ লোকটা গোটা স্কটল্যান্ডের রাজা হবার লোভে শেষ পর্যন্ত নিজের হাতে খুন করল রাজা ডানকানকে। তারপর তারপর কি করলো শয়তানটা? যেহেতু ব্যাংকো বলেছিল ডাইনিদের কথা শুনো না, সে কারণে ম্যাকবেথ ভাবল ব্যাংকো বুঝি তার সৌভাগ্যে হিংসে করছে। তাই একদিন রাতে বন্ধুকে নিমন্ত্রণ করে ডেকে মাঝ পথে লোক লাগিয়ে খুন করিয়ে দিল। এই অপরাধের কি কোনো ক্ষমা আছে? হ্যাঁ বলো, আছে ক্ষমা? সে তো জনসাধারণের হাতে ক্ষমা পায়নি, সেও তো খুন হলো। খুন হয়ে সে কি মনে করেছে 500 বছর ধরে দিব্যি নিশ্চিন্তে কবরের মধ্যে ঘুমোবে? না, তা হতে দেব না। সাহেবের এই কথায় সকলেই যেন অবাক হয়ে গেল। এ তো বদ্ধ পাগলের মতো কথা, যে মৃত কবরের মধ্যে যার হাড়গুলো পর্যন্ত ধুলো হয়ে গিয়েছে, তার ওপর আজ কি প্রতিশোধ নেবে? আর কেনই বা অতি তুচ্ছ অতি সাধারণ স্কটল্যান্ডবাসী একটা আধপাগলা সাহেব প্রতিশোধ নিতে যাবে? পরক্ষণে সেই কথাটাও সাহেব ধীরে ধীরে পরিষ্কার করে দিল। একবার উঠে নিজের ঘরে গেল, তারপর সেই মস্ত পোঁটলা থেকে বের করে আনলো পিতলের একটা ছোট্ট ক্যাশ বাক্স। ক্যাশ বাক্সর ডালা খুলে তার মধ্যে থেকে একটা শক্ত কাগজের খাম বের করল সাহেব। তার মধ্যে থেকে বেরুলো ঠিকুজি কুষ্ঠির মতো পাকানো একটা কাগজ। আজ পর্যন্ত বাইরের কাউকে আমার সত্যিকারের পরিচয় দিইনি, আজ তোমাদের কাছে দেব। আমি হচ্ছি গ্রেট ব্যাংকের একমাত্র বংশধর। সাহেব পাকানো কাগজটা সবার সামনে খুলে দেখালো। এমন একটা অদ্ভুত কথা শোনার জন্য কেউই সম্ভবত প্রস্তুত ছিল না। সবাই ঝুঁকে পড়ল কাগজটার ওপর। খুব ছোট ছোট জড়ানো অক্ষরে অনেকগুলো নামের তালিকা। আর এরা সব আমার পূর্বপুরুষ। তুমি কি বলতে চাইছো? আমি তো তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। কিন্তু সাহেব দাদা, ব্যাংকু বলে সত্যি কি কেউ ছিল? কবিরা ওই রকম কত চরিত্র কল্পনায় সৃষ্টি করে থাকেন। কখনোই না। পোয়েটরা যা কিছু সৃষ্টি করে তার অনেকখানি সত্য। শেক্সপিয়ারের অন্য নাটকগুলোর মধ্যে রিচার্ড দ্য সেকেন্ড,
জুলিয়াস সিজার, কিং লিয়ার, কিং জন কি সত্যি সত্যি ছিলেন না? বেশ বেশ বেশ, আমরা মানলাম যে আপনি সেই ব্যাংকরই বংশধর, কিন্তু আপনি যে বললেন এতকাল পর ম্যাকবেথের উপরে প্রতিশোধ নেবেন, সেটা কি করে সম্ভব? তুমি কি মনে করো বলো তো সাহেব? ম্যাকবেথের মৃতদেহ স্কটল্যান্ডে সমাধি না দিয়ে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আসামে সমাধি দিতে এসেছিল। নো নো মাই ডিয়ার, আমি ম্যাকবেথের ডেড বডির কথা তো বলিনি। তাহলে ও বাড়িতে কি আছে? কি জন্য ওখানে যেতে চাইছো বলো তো? কোনো গুপ্তধন? আই হেট মানি। ধন দৌলতকে আমি ঘৃণা করি। দেখবে আমার কত টাকা। এই বলে সাহেব তার পরনে লম্বা কোটের পকেটে হাত ঢোকাতেই যাচ্ছিল, অভিজিৎ বাধা দিল। থাক, দেখার দরকার নেই। আমি জানি তোমার অনেক টাকা, তুমি শুধু বলো আমাকে ওই বাড়িটায় কি আছে। নো সরি, সে কথা আমি কিছুতেই বলতে পারবো না। এইটুকুই শুধু বলতে পারি, ওই বাড়ির মধ্যে সুরক্ষিতভাবে যে জিনিসটি আছে তার খোঁজে 500 বছর ধরে বহু দেশের বহু মানুষ পাগলের মতো ঘুরে বেরিয়েছে, অথচ কেউই তার ট্রেস পায়নি। আজ আমি পেলাম, শুধু আমি। এই এই দেখো সেসব পুরনো পুঁথি বই, সব দেখো। সবাই ঝুঁকে পড়ল, কিন্তু সেই দুর্বোধ্য লাতিন ভাষা কেউ বুঝতে পারল না। তারপর কিছুক্ষণ সব চুপচাপ। জুলিয়ার অভিজিৎ লুকিয়ে চোখ চাওয়াচাওয়ি করে হাসছে, আর সাহেব এক পায়ের ওপর অন্য পাটা তুলে হাতের ওপর থুতনি রেখে কি যেন ভাবছে। এবার তাহলে কি করবেন? আর কি, কালই এখান থেকে স্টার্ট করব। আর একটা কথা, এখানে তোমাদের ভালো ব্যবহারের কথা আমি কোনোদিন ভুলব না। আমি স্কচ, যে উপকার করে সে যে দেশের মানুষই হোক তার উপর কৃতজ্ঞ থাকাই আমাদের ধর্ম। তোমরা প্রত্যেকেই ভেরি গুড পিপল। তবে কি শুনলে তোমরা দুঃখ পাবে। আমার ঘরের সামনে যে লোকটা ছিল সে মোটেই ভালো লোক নয়। He's not a good guy. আমার সম্বন্ধে তার বড্ড বেশি কৌতূহল ছিল। জানোই তো, বেশি কৌতূহল আমি মোটেই পছন্দ করি না। যাকে কাল সকালেই আমি এখান থেকে চলে যাব। সাহেব, একটা রিকোয়েস্ট করবো, রাখবে? তুমি যদি আমাকে সঙ্গে নাও আমি খুব খুশি হই, আর সেই সঙ্গে আমি কাউকে সঙ্গে নেব না। আর সঙ্গে নিতে আপত্তি কি? আমি তো ও বাড়ির ধারে কাছেও যাব না, শুধু তোমার সঙ্গে গিয়ে অসমটা দেখে নেওয়া আর কি। হ্যাঁ সাহেব, প্লিজ আপত্তি করো না, আমিও তাহলে দাদার সঙ্গে যাব। তোমরা ছেলে মানুষই করছো। যে জায়গার খোঁজে আমি একা একা এত বছর ধরে ঘুরে বেরিয়েছি, আজ আমি সঙ্গে করে সেখানে কাউকে নিয়ে যেতে পারি ভাবলে কি করে? হ্যাঁ, সে গোপন জায়গার খোঁজ আমি কাউকে দেব না। এমনকি ওখানে পৌঁছে যদি তোমাদের সেই ফ্যামিলি ফ্রেন্ড কেউ দেখতে পাই, তাহলে তাকেও তখনই মরতে হবে। ইয়েস, আমার হাতেই মরতে হবে। আমার ক্ষমতা কতখানি তা তোমরা জানো না। আমার পথে বাধা দিতে এসেছিল 3 জন। 3 জনকেই আমি এইভাবে গলা টিপে শেষ করে দিয়েছি। এই বলে দুহাত তুলে সাহেব তার মোটা মোটা আঙুলগুলো সামনের দিকে ছড়িয়ে দিল। আমরা তোমায় কথা দিচ্ছি, যদি ওই বাড়ি তুমি খুঁজে পাও তাহলে তার ত্রিসীমানাতেই আমরা যাব না, কারণ ওই বাড়িতে কি আছে আমরা জানি না, জানবার কৌতূহলও নেই। তাহলে সেই ভয়ঙ্কর জঙ্গলে তোমরা যেতে চাইছো কেন? শুধু ওই জায়গাটা দেখবো বলেই। দেখো সাহেব, তুমি অনেক জঙ্গল, পাহাড়, পর্বত ঘুরেছ। তোমার সঙ্গে আমরা যদি কদিন থাকতে পারি তাহলে তোমার কাছ থেকে অনেক অনেক গল্প শুনতে পাবো আশা করি, সেটাই আমাদের লাভ। তাছাড়া এই 2 দিনেই তুমিও আমাদের ফ্যামিলির একজন হয়ে গেছো। তোমার সঙ্গে গেলে আমাদের এতটুকু ভয় করবে না। সাহেব খানিকক্ষণ চুপ করে কি যেন ভাবল, তারপর বলল, বেশ, নিয়ে যাব, কিন্তু কিছু কন্ডিশন আছে। কি শর্ত বলো? প্রথমত, সেখানে আমি যেখানে থাকবো সেখানে তোমরা থাকবে না।
দ্বিতীয়ত, আমার কাজে কোনো কৌতূহল দেখাবে না। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেদিকে তাকাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা ওখানে নিজেদের মতো ইন্ডিপেন্ডেন্টলি একটা নিজের মতো থাকার ব্যবস্থা করে নেব। থার্ডলি, তোমরা নিজেরা ইচ্ছে মতো ফিরে আসবে। আমি কবে ফিরব সেটা আমার ব্যাপার। অ্যান্ড ফোর্থলি, আমি আবার বলছি, যদি দেখি তোমরা আমায় ফলো করছো, তাহলে তার পরিণতির জন্যে তোমরা দায়ী থাকবে। অনলি ইউ। বেশ, রাজি। প্রবল অনীহা সত্ত্বেও সাহেব জুলিয়ার অভিজিৎকে সঙ্গে নিয়ে আসামের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ওরা চলে যাবার পরদিনই কলকাতা থেকে এলো গুরুদেবের ছেলের চিঠি। তিনি লিখেছেন, আবার ওইভাবে হঠাৎ চলে আসায় আপনারা নিশ্চয়ই অবাক হয়েছেন, কিন্তু কেন ওইভাবে চলে আসতে হলো সে কথা সেদিন বলতে ভরসা পাইনি, বিশেষ করে আপনার ওই গুণধর মেয়ের সামনে। আজ বলছি, ওই সাহেবটি আসার পর থেকেই ওর ওপর আমার সন্দেহ হয়। লোকটা ঠিক স্বাভাবিক নয়। আমার সামনাসামনি ঘর, তাই লক্ষ্য রাখতে লাগলুম। এই গরমেও দুদিনের মধ্যে ওকে স্নান করতে দেখিনি, কোনোদিন রান্না বান্না করতে দেখিনি। শুনেছিলাম ও নাকি বাইরে থেকে খেয়ে আসে। তা বাইরে থেকে খেয়ে আসে কেন? সেদিন রাত তখন 11টা হবে। সাহেবের ঘরে খুটখাট শব্দ হচ্ছিল। তা ভাবলাম, এত রাতে সাহেব কি করছে, রুমকি মেরে দেখি। তা দেখি কি, সাহেবের ঘরের দরজা কেবল ভেজানো। খুব কৌতূহল হলো। পা টিপে টিপে ও দরজার কাছে গিয়ে দাঁড়ালু। দরজাটা সাবধানে ফাঁক করে যে দৃশ্য আমার চোখে পড়ল তা দেখে আঁতকে উঠেছিলাম। দেখলাম সাহেব দু হাতে করে বড় বড় কাঁচা মাংসের টুকরো খাচ্ছে। মাংসের রক্ত ওর ঠোঁটের দুকশ বেয়ে গড়াচ্ছে। আমি বাপু ভয়ে নিজের ঘরে গিয়ে খিল দিলাম। আমি নিশ্চিত ও মানুষ নয়, রাক্ষস কিংবা দানব কিংবা ওই পিশাচ। আপনাদের আবারও সাবধান করে দিলাম, যত শীঘ্র পারেন ওকে বাড়ি থেকে তাড়ান, নইলে পুলিশে দিন, নতুবা বিপদে পড়বে। চিঠি পড়ে সুধীনবাবু অবাক, জুলির মাও পড়লেন ফাঁপড়ে। এ কি সম্ভব? সাহেব লোকটা একটু পাগলাটে আছে ঠিকই, কিন্তু ঠাকুরমশাই যা বলছেন তা সত্যি হলে সে তো মারাত্মক ব্যাপার। আর এই লোকের সঙ্গেই কিনা ওদের ছেলে মেয়ে দুটো অজানা জায়গায় গেল। তাদের কাছে তো কোনো ঠিকানা পর্যন্ত নেই। এখন তো ওদের সাবধান করে দেবারও কোনো উপায় নেই। তাহলে এখন উপায়? সুধীনবাবু আর তাঁর স্ত্রী গভীর দুশ্চিন্তায় পড়লেন। গভীর বন আর পাহাড়ে ঘেরা অসমের এই অঞ্চলটা, চারিদিকে যেন সবুজের মেলা। অসমের এই একটি জেলা, এই উত্তর কাছাড়। পার্বত্য জেলাটির সদর শহর হাফলং। সামনে হেমপেট্রোপেট পাহাড়, দক্ষিণ প্রান্তে বড়াইল পর্বতশ্রেণী। মাঠে মাঠে কমলা, আনারস আর পানের চাষ। প্রথমে ট্রেন, তারপর বাস, কখনো দুর্গম জঙ্গলের মধ্যে দিয়ে বিষাক্ত সাপ আর রক্তচোষা জোঁকের হাত থেকে বাঁচতে বাঁচতে ওরা যে জায়গাটায় এসে পৌঁছল তার নাম দামছাড়া। অতি দুর্গম জঙ্গলে ঢাকা এই দামছাড়া গ্রাম। এইবার তারা তিনজনে এসে দাঁড়ালো একটা ছোট টিলার উপরে। সাহেব কাঁধ থেকে পোঁটলাটা নামিয়ে রাখল। এখান থেকে আমরা আলাদা হয়ে যাব। কিন্তু আমরা থাকবো কোথায়? সেটা তোমরাই ঠিক করবে। তোমরা কোথায় থাকবে তার ব্যবস্থা করা আমার কথা নয়। তবু আমি তোমাদের হেল্প করছি। এখান থেকে সোজা চলে যাও কিছু দূর। আমি শিলচরে নেমে জেনে নিয়েছি
বেশ কিছু দূরে লারসিঙ্গার চা বাগান। সেখানে একটা বাংলো আছে, সেখানেই থাকার ব্যবস্থা করে নাও। গো। আর তুমি? শার্টও মেনে চলো ইয়াং ম্যান, নইলে আমার হাতে বিপদে পড়বে। সরি সাহেব, আমরা মুখ ফসকে জিজ্ঞাসা করে ফেলেছি, কৌতূহলে নয়। তুমি যেখানে খুশি যাও, আমরা আর কোনো কথা জানতে চাইবো না। সাহেব তখনই টিলা থেকে নেমে চলে যাচ্ছিল। জুলি ব্যস্ত হয়ে উঠল। ও সাহেব, তোমার পোটলাটা ফেলে যাচ্ছ যে? ওটার আর দরকার নেই। সে কি, এতেই যে তোমার সব আছে। ইয়েস, এতে আমার অনেক কিছু আছে, কিন্তু তার আর দরকার নেই। আমি ঠিক জায়গায় পৌঁছে গিয়েছি। এবারে শুধু সেই বাড়িটা খুঁজে বার করার বাকি। সে বাড়িতে ঢুকতে গেলে কোনো বাড়তি বোঝা নিয়ে ঢোকা যাবে না। সাহেবের সব কথা বরাবরই অদ্ভুত, তাই এই কথাটা শুনেও জুলি আর অভিজিৎ অবাক হয়ে গেল। সাহেব তার বড় হলদে বিশ্রী দাঁতগুলো বের করে হাসবার একটা ব্যর্থ চেষ্টা করল। তোমরা কিছু জানতে চেয়েছিলে যা আগে বলিনি, এখন বলতে পারি। কারণ এই মুহূর্তে এই নির্জন টিলার চারদিকে জনমানবের চিহ্ন নেই। তোমাদের সঙ্গে আমার আর দেখাও হবে না। কলকাতায় ফিরে তোমরা যদি গোপন জিনিসটির কথা ফাঁস করে দাও, তাহলেও আমার কোনো ক্ষতি নেই। ততক্ষণে সেই মহামূল্য জিনিসটি আমার মুঠোয় চলে আসবে। কি সেই মহামূল্য জিনিস? শয়তান ম্যাকবেথের মন্ত্রপুট তরোয়াল। ম্যাকবেথের তরোয়াল? সে তো কবেকার কাহিনী। যদি ম্যাকবেথ নামে সত্যি কেউ থেকেও থাকে, তাহলে তার তরোয়াল এতদিন পর? হ্যাঁ, সম্ভব। ভুলে যেও না, ওটা ছিল ডাইনিদের মন্ত্রপুট তরোয়াল। ওই তরোয়াল যার মুঠোয় থাকবে, পৃথিবীতে কোনো শক্তি তাকে মারতে পারবে না। তাই সেই তরোয়াল কোনোদিনই নষ্ট হবার নয়। তাহলে জনতার হাতে ম্যাকবেথ মরল কি করে? তার আগে তার তরোয়ালটা চুরি করে অন্য তরোয়াল রাখা হয়েছিল। নিরুপায় শয়তানটা নিজের তরোয়াল না পেয়ে বাধ্য হয়ে অন্য তরোয়াল নিয়ে লড়াই করেছিল, তাই তাকে খুব সহজেই মরতে হয়েছিল। আমি খুব ভালো করে শেক্সপিয়ার পড়েছি, কিন্তু এসব তো লেখা নেই। কোনো বইতেই লেখা নেই, আছে শুধু আমার কাছে পুরনো পুঁথিতে। নইলে অকারণে জীবনের সুখ, ঐশ্বর্য, আনন্দ ছেড়ে সেই স্কটল্যান্ড থেকে অসমের এই জঙ্গলে ছুটে আসবো কেন? তুমি কি বলতে চাইছো ম্যাকবেথের তরোয়াল ওই রহস্যময় বাড়িতেই আছে? আমার পুঁথি তো তাই বলছে। আর পুরনো দুষ্প্রাপ্য পুঁথি কখনো মিথ্যে বলে না। কিন্তু ম্যাকবেথকে মাটি দেওয়া হলো তার দেশে, আর তার তরোয়াল পড়ে রইল অসমে। এ তো অবাক কাণ্ড। অবাক হবার কিছু নেই। ম্যাকবেথের তরোয়াল আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। তারপর তা একজনের হাত থেকে অন্যজনের হাতে হাতে ঘোরে। সে তরোয়াল যোগ্য লোক ছাড়া যার হাতেই যায় তার সর্বনাশ হয়। শেষ পর্যন্ত সেটাকে গোপনে লুকিয়ে রাখা হয়। কেন? তরোয়ালটা ভেঙে ফেলে দিলেই তো হতো। ও তরোয়াল ভাঙা যায় না, আগুনে পড়ে না, সমুদ্রে ডোবে না, তাই এটাকে লুকিয়ে রাখা হয়েছে। আর ম্যাকবেথে প্রেতাত্মা তার প্রিয় তরোয়ালটিকে আগলে রাখার জন্য সেই বাড়িতে আজও রয়েছে। বহুকাল পর আমি আর একবার সেই শয়তানটার মুখোমুখি হতে চাই। তরোয়ালটা যে রাখবে তারই যদি সর্বনাশ হয়, তাহলে কোন সাহসে সেটা নিতে চাইছো? ম্যাকবেথের প্রেতাত্মাও কি সহজে তোমায় নিতে দেবে? দেবে না তা জানি, তবু ম্যাকবেথের সঙ্গে আমাকে শেষ লড়াই করতেই হবে। দেখব আজ সে কি করে আমায় খতম করে। পথের মাঝে
অন্ধকারে একলা পেয়ে অতর্কিতে আক্রমণ করা এক কথা, আর মুখোমুখি লড়াই করা অন্য কথা। সাহেবের কথাটা শুনে জুলি আর অভিজিৎ চমকে উঠল। বলে কি লোকটা, অন্ধকারে একলা পেয়ে লোক লাগিয়ে ম্যাকবেথ তো আর এক মহাযোদ্ধা রাজা ডানকানের সেনাপতি ম্যাকবেথেরই একান্ত বন্ধু ব্যাংককে হত্যা করেছিল। কিন্তু এই সাহেব নিজের কথা বলছে কেন? তবে কি? তুমি কার কথা বলছো সাহেব? বইতে পড়েছি ম্যাকবেথ তো এইভাবেই মেরেছিল তারই বন্ধু ব্যাংককে। হ্যাঁ, সেই ব্যাংককেই আজ প্রতিশোধ নেবার জন্য এত দূর ছুটে আসতে হয়েছে মানুষের রূপ ধরে। যদি ম্যাকবেথের দেখা পাওয়া যায় ভালো, লড়াই হবে। যদি দেখা না হয় তার তরোয়ালটা নিয়ে আসবো। এইভাবেই আমার প্রতিশোধ। বলতে বলতে হঠাৎ সাহেবের সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল। তারপর সেই সমস্ত কথা ক্রমশ যেন অস্পষ্ট থেকে অস্পষ্টতর হয়ে এলো। তারপর টিলা থেকে নেমে গভীর জঙ্গলে মিশে গেল সেই অদ্ভুত সাহেব। এ কি দেখলাম রে দাদা? আমি তো নিজের চোখকে। এখানে আর এক মুহূর্তও নয়, সন্ধে নেমে আসছে। ওই দেখ, এর আগেই বাংলোটা খুঁজে বার করতে হবে। ব্যাপারটা তাহলে কি হলো? বাংলোর একটা ঘরে বসে দাদাকে কথাটা জিজ্ঞেস করলো জুলি। ঠিক বুঝতে পারলাম না, এই কদিন ওই সাহেবটার সঙ্গে এত মিশলাম, এত কথা বললাম, সে তাহলে মানুষ নয়। তাই তো দেখলাম, কিন্তু ইউ কি বিশ্বাস করতে হবে? বিশ্বাস করতে হবে একটা জলজান্ত ভূতের সঙ্গে গোয়ালপাড়ায় বাস করেছে, তারই সঙ্গে অজানা অচেনা অসমের এই জঙ্গলে বেড়াতে এসেছে। আর এটাও ভাব দাদা, শুধু ভূতই নয়, বলে গেল সে নাকি নিজেই ব্যাংক। অথচ এর আগে আমাদের বুঝিয়েছে যে সে ব্যাংকুর বংশধর। এই অসম্ভব ঘটনা জীবনে কোনোদিন ভুলবো না রে, কোনোদিনও না। আর এখানে থেকে কি লাভ? চল কালকেই আমরা বাড়ি ফিরে যাই। বারে এত খরচ করে এখানে এলাম, কিছু না দেখেই ফিরে যাব? এখানে আসার উৎসাহ তোরই তো বেশি ছিল। হ্যাঁ, তা ছিল, আমি মানছি, কিন্তু সাহেবের ঘটনাটা দেখার পরই মনটা কিরকম যেন হয়ে গেছে। মন বলছে যে এখানে আর না থাকাই ভালো, বুঝলি? দাদা, তুই একজন ইয়াং সাংবাদিক, খবর খোঁজার জন্য কোথায় না যেতে হয় তোকে, অ্যাডভেঞ্চার করতে ভালোবাসিস, আর সেই তুই কিনা ভয় পেয়ে কালই ফিরে যেতে চাইছিস। আমিও তো তোর পাশে দাঁড়িয়ে ওই দৃশ্য দেখলাম, কই আমার তো ভয় করছে না। হ্যাঁ, প্রথমটায় হক চুকিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি ঠিক করে ফেলেছি, টাকা পয়সা খরচ করে যখন এত দূর এসেছি, দুদিন ঘুরে বেরিয়ে তবেই ফিরব। তুই বস, বাবুর্চি রাতে কি খাওয়াবে খোঁজ নিয়ে আসে। জুলি উঠে চলে গেল। বাংলোটা এমনিতে ভালোই, তবে বড্ড নিরিবিলি। বাংলোর মাঝখান দিয়ে চওড়া সিঁড়ি উঠে গিয়েছে দোতলার বারান্দা পর্যন্ত। বারান্দার একপাশ ঘেঁষে সার দেওয়া রুম, বেশিরভাগ ঘরই ফাঁকা। নিচে ছোট ঘরটায় থাকে বয় বাবুর্চি আর কেয়ারটেকাররা। বাড়ির তিন দিকে গা ছমছম করা ঘন জঙ্গল, দূরে পাহাড়ের হাতছানি। কেয়ারটেকার বলেছিল, এখন তো অফ সিজন, আগস্ট থেকে অক্টোবর, মেঘ, বৃষ্টি, কুয়াশা আর দুর্যোগের সময়। যখন চাটিঙ্গা উপত্যকায় গভীর রাতে ঝাঁকে ঝাঁকে পাখি এসে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, সেই রহস্যময় দৃশ্য দেখার জন্য কিছু ট্যুরিস্ট এখানে আসে। জুলি কলকাতায় মামার বাড়িতে থাকাকালীন জাটিঙ্গার পাখিদের দলে দলে আগুনে ঝাঁপ দিয়ে মরার রহস্যজনক কাহিনীটা শুনেছিল, কিন্তু এটা তার কাছে নতুন কিছু বলে মনে হয়নি।
আমাদের দেশেও কার্তিক মাসের দেওয়ালি পোকারা আলো দেখলেই কোত্থেকে ঝাঁকে ঝাঁকে এসে ঝাঁপ দিয়ে মরে, সেও তো এক রহস্য। তবু জায়গাটা একবার দেখার ইচ্ছে ছিল, কিন্তু সে তো অক্টোবর মাসের ব্যাপার। বুড়ো কেয়ারটেকারের সঙ্গে জুলি খুব তাড়াতাড়ি ভাব জমিয়ে ফেলল, কোথায় কি দেখবার আছে তাও জেনে নিল। কেয়ারটেকার সবশেষে বলল, বেশি জঙ্গলে আর্মস ছাড়া না যাওয়াই ভালো। রাত 9টার মধ্যে গরম গরম মাংস আর ভাত খেয়ে পাশাপাশি দুটো সিঙ্গেল সিটের রুমে ওরা দুজন শুয়ে পড়ল। কখন ঘুমিয়ে পড়েছিল জুলি টের পায়নি। হঠাৎ এক সময় ঘুমটা ভেঙে গেল। টর্চ জেলে ঘড়িটা দেখল, রাত 2টো। এরকম মাঝরাতে তার ঘুম বড় একটা ভাঙে না। হঠাৎ চমকে উঠল জুলি। কিসের শব্দ ওটা? কান পেতে রইল সে। কে যেন খুব জোরে ঘোড়া ছুটিয়ে আসছে। কয়েক মুহূর্তে শব্দটা কাছে এসে পড়ল, একেবারে বাংলোটার কাছে। তারপর শব্দটা এগিয়ে গেল গভীর জঙ্গলের দিকে। ক্রমে মিলিয়ে গেল সেটা। অবাক হলো জুলি, এত রাতে ঘোড়ায় চড়ে কে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের পথে? শব্দটা আর শোনা যাচ্ছে না। জুলি আবার ঘুমিয়ে পড়ল। সকালে চায়ের টেবিলে অভিজিৎকে জিজ্ঞেস করলো জুলি, কাল রাতে কোনো শব্দ শুনেছিলি? অভিজিৎ জেলি মাখানো টোস্টে কামড় দিয়ে নিশ্চিন্ত মনে বলল, না, এক ঘুমে রাত কাবার। জুলি ভাবল, তবে কি তারই শোনার ভুল? পরে দুপুরের দিকে কেয়ারটেকারকে জিজ্ঞেস করলো, কাল রাতে ঘোড়ায় চড়ে এদিকে কে এসেছিল? কেয়ারটেকার তখনই তার উত্তর দিল না। কয়েক মুহূর্ত জুলির মুখের দিকে তাকিয়ে রইল। তারপর কেবল বলল, ও কিছু না। উত্তরটা শুনে খুশি হলো না জুলি। তার স্থির বিশ্বাস সত্যিই কেউ এসেছিল, এবং এটাও তার মনে হলো কেয়ারটেকার সেই কথাটা জানে, তবু চেপে গেল। পরের দিন দুপুরে জুলি অভিজিৎকে বলল, চল একটু ঘুরে আসি। ধুর, জঙ্গলের মধ্যে আবার কোথায় ঘুরবো, তার চেয়ে ঘুমলে কাজে দেবে। অভিজিতের কথায় জুলি অবাক হয়ে গেল। এখানে এসে পর্যন্ত দাদার যেন কেমন পরিবর্তন হয়েছে। জায়গাটা বোধ হয় দাদার মোটেই ভালো লাগেনি। শেষে জুলি একাই বেরিয়ে পড়ল। বেলা তখন 1:30। জুলি প্রথমে বাংলোর পিছনের দিকে খানিকটা ঘুরল, তারপর জঙ্গলের পথ ধরল। এমন ঘন জঙ্গল যে রোদ পর্যন্ত ঢোকে না। তার লক্ষ্য মাটির দিকে। সে বিশেষ একটা জিনিস খুঁজছে, ঘোড়ার খুরের ছাপ চোখে পড়ে কিনা সেটা আবিষ্কার করাই তার উদ্দেশ্য। কিন্তু শুকনো পাতা আর কয়েকটা জোঁক ছাড়া আর কিছুই চোখে পড়ল না। সরু বনপথ ধরে এগিয়ে চলল জুলি। কোথায় যাচ্ছে নিজেও জানে না সে। তার মনে হতে লাগলো একটা অদৃশ্য শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে। কেবলই মনে হতে লাগলো আর একটু এগোনো যাক, আর একটু, তাহলেই সে দেখতে পাবে ছবির ওই রহস্যময় বাড়িটাকে। আবার মনের জোরে এগোতে লাগলো জুলি। এমন সময় হঠাৎ কোথা থেকে যেন ঝাঁকে ঝাঁকে মাছি এসে জুলির মাথার উপর ভন ভন করে উঠতে লাগলো। চোখে মুখে ঢুকতে লাগলো সেই সব মাছির দল। এ তো মহাজালা। অগত্যা ফিরতে হলো, কিন্তু এরই মধ্যে জঙ্গল অন্ধকার হয়ে এসেছে। রিস্ট ওয়াচে জুলি দেখল সবে বেলা 3টে। আশ্চর্য, এরই মধ্যে অন্ধকার হয়ে গেল। অবশ্য তা তো হবেই, একে জঙ্গলের পথ, তার উপর সূর্য পাহাড়ের আড়ালে নেমে যাচ্ছে। কিন্তু এবার জুলির ভয় করল। পথ চিনতে পারবে তো? তাড়াতাড়ি যেভাবে এসেছিল ঠিক সেইভাবেই হাঁটতে লাগলো।
অবশেষে বাংলোয় গিয়ে যখন জুলি পৌঁছল তখন প্রায় সন্ধে। গিয়ে দেখল দাদা বাংলোর সামনের রাস্তায় অধৈর্য হয়ে পায়চারি করছে। এই তুই কোথায় গিয়েছিলি রে একা একা? সব বলছি, ওপরে চল। চা খেতে খেতে অভিজিৎকে সব বলল জুলি। তারপর দুজন গেল কেয়ারটেকারের ঘরে। জুলিকে দেখেই কেয়ারটেকার বলল, কোথায় গিয়েছিলে দিদি? একা একা হাতে অস্ত্র না নিয়ে কখনো জঙ্গলে যেও না। হ্যাঁ, এখানে হিংস্র লেপার্ড আছে, তারা ডোরা কাটা বাঘের চেয়েও ভয়ঙ্কর। আঙ্কেল, তোমার কথা আমি মাথায় রাখবো, কিন্তু এখন আমরা অন্য কিছু জানার জন্য তোমার কাছে এসেছি। শুনেছি এখানে কোথায় যেন একটা পুরনো বাড়ি আছে, সেখানে কেউ যেতে সাহস পায় না। সেই বাড়িটা... চুপ চুপ চুপ, ও বাড়ির নাম উচ্চারণ করো না। কেন? ওখানে ভয় আছে দিদি। কত বিদেশি কত কাল ধরে ও বাড়িটাকে দেখবার জন্য গিয়েছিল, তারপর তাদের আর খুঁজে পাওয়া যায়নি। কি আছে ওখানে? কি আছে? লোকে বলে কোন খুনে সাহেব রাজার প্রেতাত্মা। সন্ধেবেলাও নাম করতে নেই। দিদি, তুমি যে ঘোড়ার খুরের শব্দ শুনেছিলে না, তা মিথ্যে নয়। সেদিন বলিনি, আজ বলছি। ওই রকম শব্দ প্রায় শোনা যায়। লোকে বলে সেই সাহেব রাজা নাকি টহল দিয়ে বেড়ায়। তখন যদি কেউ চোখের সামনে পড়ে, তাহলে পরের দিন তার লাশ পড়ে থাকে জঙ্গলের মধ্যে। যাও যাও যাও, তোমাদের ঘরে যাও, আর যত শিগগির পারো দেশে ফিরে যাও। খানিকক্ষণ চুপ করে থেকে বৃদ্ধ জুলিকে জিজ্ঞাসা করল, তুমি কি আজ ওই দিকেই গিয়েছিলে নাকি? বাড়িটা কোন দিকে তা তো জানি না, এমনি হাঁটছিলাম, মনে হচ্ছিল কে যেন টেনে নিয়ে যাচ্ছিল। সর্বনাশের পথেই চলেছিলে গো দিদি। খুব ভাগ্য আর এগোওনি। রাগ করো না দিদি, আসলে তোমাদের বয়স অল্প, মতিগতি ভালো নয়, বিপদে পড়তে পারো। আমার কথাটা মনে রেখো, আর কখনো সেদিকে যেও না, বুঝলে? মতিগতি সত্যি ভালো নয় ওদের, নইলে বুড়ো কেয়ারটেকারের কাছে সব শুনেও দুই ভাই বোনে পরের দিন কেন বেরিয়ে পড়বে সেই রহস্যময় বাড়ির সন্ধানে। আজ বেলা 10টার মধ্যে লাঞ্চ খেয়ে ভাই বোনে বেরিয়ে পড়েছে। বুড়ো আঙ্কেলের কথায় তারা বুঝেছে যে পথে গতকাল জুলি গিয়েছিল সেই পথটাই ঠিক জায়গায় পৌঁছে দেবে ওদের। শান্ত নিস্তব্ধ পাহাড়ি জঙ্গল, পদে পদে পাথরের ঠোক্কর। একটা সময় পর সূর্য ক্রমশ মাথার ওপরে এসে উঠল। জঙ্গল যেখানে পাতলা সেখানেই রোদের দেখা মেলে, না হলে অন্ধকার। হাঁটতে হাঁটতে একসময় জুলির মনে হলো সে যেন অন্য পথে এসে পড়েছে, কিন্তু এটাও বুঝল সে ইচ্ছে করে অন্য পথে আসেনি। কেউ যেন নিজেকে লুকিয়ে রেখে আগে আগে চলছে পথ দেখিয়ে। কে নিয়ে যাচ্ছে তাদের? কেন নিয়ে যাচ্ছে? কোথায় কোন সর্বনাশের মুখে টেনে নিয়ে যাচ্ছে? যেই নিয়ে যাক, সেই আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে আনা যে কিছুতেই সম্ভব নয়। ওরা দুজনেই এতক্ষণে তা খুব ভালো করে বুঝে গিয়েছে। জুলি বা অভিজিৎ কেউই কোনো কথা বলছে না। ওদের মুখ যেন ভাষা হারিয়ে ফেলেছে। লতাপাতা বনঝোপ ঠেলে তারা হাঁটছে তো হাঁটছেই। এক ধরনের বুনো গন্ধ নাকে আসছে। চলতে চলতে তারা একটা ফাঁকা জায়গায় এসে পড়ল, যেন অন্ধকার থেকে আলোর দেশে এসে হাঁপ ছেড়ে বাঁচল ওরা। রোদের রং বুঝিয়ে দিল বেলা এখন দুপুর। একটু দূরেই দেখা গেল
নুড়ি বেছানো সরু জলস্রোতের ধারা, আর তার ডান দিকে হাতিছড়া, দলু ও দামছড়ার ঘন দুর্ভেদ্য জঙ্গল। মাইলের পর মাইল জুড়ে কালো পাঁচিলের মতো দাঁড়িয়ে সেই জঙ্গল। অরণ্যের সেই স্তব্ধ ভয়ঙ্কর চেহারা দেখলে ভয় পায় না এমন মানুষ বোধহয় নেই। ওরা গোড়ালি ডোবা জল স্বচ্ছন্দে পেরিয়ে ওপারে চলে গেল। ঠিকানা জানা নেই, সঙ্গে ম্যাপ নেই, তবু ওরা আন্দাজে নাক বরাবর সোজা এগিয়ে যাচ্ছে। আবার শুরু হলো বন, তবে এ বন ওপাশের বনগুলোর মতো তেমন গভীর নয়। এখানে ঢুকতেই আশ্চর্য হয়ে গেল ওরা। কেমন যেন ইমেল বাতাস বইতে শুরু করেছে। বেশ শীত করতে লাগলো ওদের। এখানে এখানে এত ঠান্ডা কেন? বোধহয় আমরা মৃতের দেশে এসে পৌঁছলাম। জুলি, জুলি ওই দিকটায় তাকিয়ে দেখ। জুলি দেখল বাঁদিকে পাহাড়ের একটা খাঁজ কাটা অংশ যেন খাঁড়ার মতো ঝুলছে, আর তার পিছনে ঘন কুয়াশা। কিন্তু এখানে তো কুয়াশার চিহ্ন মাত্র নেই। আর একটু জোরে হাঁট বোন, আমরা বোধহয় এসে পড়েছি। আমার আমার পা দুটো অবশ হয়ে যাচ্ছে দাদা। তা হোক, এত দূর যখন এসেছি শেষ না দেখে আমি কিন্তু যাব না। অভিজিৎ যেন হঠাৎই প্রচণ্ড এক শক্তির অধিকারী হয়ে উঠেছে। জুলিও জোরে হাঁটবার যথাসাধ্য চেষ্টা করতে লাগলো। খাঁড়ার মতো পাহাড়টাকে বাঁদিকে রেখে মোড় মেঁকতেই ঘন কুয়াশার মধ্যে দেখা গেল অনেকখানি পাঁচিল ঘেরা জায়গা। নামেই পাঁচিল, আসলে জীর্ণ ভাঙা কতগুলো ইঁট পরপর সাজানো। ওরা পাঁচিলের কাছে আসতেই দেখল অনেকগুলো দীর্ঘ সুপারি গাছ, আর তারই আড়ালে দোতলা একটা বাড়ি, যে বাড়িটার ছাদ দুদিকে এমনই ঢালু যেন মনে হয় কাছিমের পিঠ। আমরা তাহলে সেই ছবির বাড়িটা খুঁজে পেলাম। ওই দেখ। জুলি দেখল সেই বাড়ির গায়ে একটা বিকট মুখ বসানো। মুখটার মাথায় দুপাশে শিং, ভয়ঙ্কর দুটো চোখ, যেদিক দিয়েই দেখো না কেন মনে হবে তারই দিকে তাকিয়ে আছে। বিকট হাঁয়ের মধ্যে বড় বড় বাঁকানো দাঁত। দাদা দাদা ফিরে চল, অনেকটা পথ হাঁটতে হবে আবার। এই এত দূর এলাম, ভেতরটা দেখবো না? বাড়িটা তো দেখা হলো। আরে কিন্তু ম্যাকবেথের তরোয়ালটা দেখবো না? দেখবো না দোতলায় কে থাকে? দাদা ভেতরে ঢোকা মানেই মৃত্যু। একবার মা বাবার কথাটা মনে করে দেখ। ওই দিকে তাকা, ওই দেখ, ওই জানলার দুপাট খোলা, একদম হুবহু ওই ছবিটাই যেমন দেখেছিলাম। চলে আয়। অভিজিৎ বোনের হাত ধরে ভাঙা পাঁচিলের এক পাশ দিয়ে বাড়িটা সিঁড়ির সামনে এসে দাঁড়ালো। চওড়া সিঁড়ি, সিমেন্ট বালির চিহ্ন মাত্র নেই, তবু ওরা 8 ধাপ সিঁড়ি পার হয়ে বন্ধ দরজার সামনে পা রাখল। এই দরজাটা ঠেলবো? দাদার কথার উত্তর না দিয়ে নিজেই মরিয়া হয়ে জুলি যেন অজান্তেই দরজাটা ঠেলে দিল। সঙ্গে সঙ্গে একটা উৎকট শব্দ করে বিরাট দরজাটা খুলে গেল। দুজনেই অবাক, দরজাটা শুধু ভেজানোই থাকে নাকি? এক পা করে তারা ভেতরে ঢুকল। কনকনে ঠান্ডা মেঝে, এত ঠান্ডা যে পা রাখা যায় না। বিরাট হলঘর, দেওয়ালে নয় বরং ছাদ থেকে ঝুলছে বিরাট বিরাট জন্তুর কঙ্কাল। কোথাও বাঘের মাথা, কোথাও মোষের বিরাট মাথা। কবে থেকে ঝুলছে তা কে জানে। দেখলে মনে হয় সেগুলোকে সদ্য বধ করে মুন্ডুগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। ঘরে অনেকগুলো দরজা, ওদিকে দোতলায় ওঠার একটা বাঁকানো সিঁড়ি, কিন্তু জনপ্রাণীর সাড়া নেই। ওরা কিছুক্ষণ এ দরজা ও দরজায় উঁকি মেরে দেখল। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কেউ নেই দাদা, চল ফিরে যাই। আরে দোতলায় কেউ তো আছেই। তুই তুই চুপ করে দাঁড়া এখানে। দাঁড়া, আর একবার ডাকি। বলছি ওপরে কেউ আছেন নাকি? কোনো উত্তর এলো না। এই চল তো ওপরে যাই। আমার যেতে ইচ্ছে করছে না দাদা। বাহ, এত দূর এসে দোতলাটা না দেখেই চলে যাব? আরে দেখবো না সত্যি করে ম্যাকবেথের তরোয়ালটা আছে কিনা।
কিংবা স্বয়ং ম্যাকবেথের আত্মা সেটা পাহারা দিতে আসে কিনা। আমার উপর ভরসা রাখ জুলি, তুই চুপ করে সাবধানে পিছু পিছু আমার আয়। সিঁড়িটা বাঁদিকে বেঁকে গিয়েছে, বহু পুরনো আমলের নড়বড়ে সিঁড়ি। আর কথা উঠতেই ওরা দোতলায় এসে পৌঁছল। এটাও নিচের মতোই হল ঘর, ওপরেও অনেকগুলো ঘর। ওরা সামনের দিকে এগোচ্ছিল, হঠাৎ কিসের একটা শব্দে দুজনেই কান খাড়া করল। সিঁড়ি দিয়ে ধীর পায়ে কেউ যেন উঠে আসছে, কিন্তু কে আসছে, কোথা থেকে বা আসছে, আর কেন আসছে? তবে যেই আসুক, ওই পায়ের শব্দ যে কোনো মানুষের নয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাড়াতাড়ি কোথাও লুকিয়ে পড়া দরকার এখন, কিন্তু কোথায়? সিঁড়ি দিয়ে নামা যাবে না, কারণ ওই সিঁড়ি দিয়েই কেউ উঠে আসছে। হঠাৎ তাদের চোখ পড়ল ওদিকে আর একটা সিঁড়ি। তাড়াতাড়ি ওইদিকে ছুটে গেল ওরা, সিঁড়ি দিয়ে নামতে লাগলো। কিন্তু সিঁড়িটা মাঝপথেই একটা ঘরের সামনে এসে শেষ হয়েছে। আর পালাবার জায়গা নেই। ওদিকে সেই বিকট শব্দ ক্রমেই এগিয়ে আসছে। উপায় নেই দেখে সামনের দরজাটা জোরে ধাক্কা দিল অভিজিৎ। খুলে গেল দরজা। জোরে ধাক্কা দেওয়ায় দুজনেই ছিটকে ভেতরে পড়ল। কোনো রকমে উঠে দাঁড়াতেই সামনে যে দৃশ্য ওদের চোখে পড়ল, তাতে এক টুকরো বরফ কুঁচি ওদের শির দাঁড়াবে নিচে নেমে গেল যেন। আতকে উঠল দুজনেই। পরপর ঝুলছে কঙ্কাল, কোনোটারই মাথা নেই। পশ্চিম দিকের একটা ঘুলঘুলি দিয়ে এক ফালি পড়ন্ত বেলার রোদ এসে পড়েছে একটা কঙ্কালের ওপর। তাতেই দেখা গেল কঙ্কালের হাড়ের গায়ে ঠিক ঠিক করছে এক জাতের সবুজ রঙা পোকা। আরো আশ্চর্যের ব্যাপার, সেই ঘরে এক ফোঁটা বাতাস নেই, অথচ কঙ্কালগুলো দুলছে। ওগুলো কি প্রথম থেকেই দুলছিল, নাকি এদের দুজনকে দেখেই? ঘটনার আকস্মিকতা একটু সামলে নিতে না নিতেই আবার এক ভয়ঙ্কর দৃশ্য। দেওয়ালে ম্লান অক্ষরে বড় বড় ইংরেজি হরফে লেখা স্লটার হাউস, যার বাংলা অর্থ কসাইখানা। লাল হরফে লেখা, কিন্তু অক্ষর বেয়ে গড়িয়ে পড়ছে। ও কি লাল কালি নাকি? পালিয়ে চল দাদা, পালিয়ে চল। দুজনে পালাবার জন্য পিছু ফিরতেই থমকে গেল। আপাদমস্তক সাদা চাদরে ঢাকা একটা থুরথুরে বুড়ো, যার পিঠটা কুঁজো হয়ে গিয়েছে বয়সের ভারে। পাকা ধপধপে দাড়ি লুটোচ্ছে মাটিতে, কুতকুতে সবুজ চোখে যেন সাপের দৃষ্টি। লোকটা একটা লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে দরজা আগলে। কে সেই বুড়ো? শতাব্দীর পর শতাব্দী ধরে এই কি বাস করে আসছে বাড়ির দোতলার ঘরে? আর এই কি 500 বছর আগের মৃত ম্যাকবেথ, যার মোকাবিলা করতে চেয়েছিল সাহেব কি এখানে পৌঁছতে পেরেছে? দুজনে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল সেই বুড়োর দিকে। বুড়ো এগিয়ে এলো না, তার ঠোঁট দুটো একটি বারের জন্যেও নড়ল না। শুধু ঘরের বাইরে শকুনের পায়ের মতো তার দুটো বিভৎস পা রেখে কসাইখানার দরজাটা আস্তে আস্তে বন্ধ করে দিল। অভিজিৎ দরজা খোলবার জন্য পাগলের মতো ছুটে গেল, কিন্তু ততক্ষণে দরজাটা বন্ধ হয়ে গিয়েছে। অভিজিৎ দরজাটা খোলার জন্য প্রাণপণে চেষ্টা করলো, কিন্তু শক্ত কাঠের দরজা এতটুকুও ফাঁক হলো না। অভিজিৎ মেঝের উপর আছাড় খেয়ে পড়ে ডুকরে কেঁদে উঠল। ভগবান, কেউ আমাদের বাঁচাতে পারবে না। আমরা মরতে চলেছি। আমাদের কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আশ্চর্য স্থির জুলি, সে বিহ্বল। ভয় পাবার ক্ষমতাটুকুও বুঝি তার নেই। এই কসাইখানার বদ্ধ ঘরে এরপর তাদের কি ভয়ঙ্কর পরিণতি হবে তা বুঝতে যেন তার বাকি নেই। একটা খটখট শব্দে চমকে উঠল দুজনে। পিছন ফিরে দেখল সার সার ঝুলন্ত কঙ্কালগুলো যেন মহা উৎসাহে দুলতে দুলতে একটা অন্যের সঙ্গে ঠোকাঠুকি খাচ্ছে। ওদিকে পড়ে আসছে বেলা। একটি মাত্র ঘুলঘুলি দিয়ে যে এক ফালি রোদ আসছিল, এখন সেটুকু আর নেই। ঘরে জমাট বাঁধতে শুরু করেছে অন্ধকার। আর কতক্ষণ তাদের পরমায়ু? কবে তাদের শিরচ্ছেদ হবে? আজ রাত্রেই, নাকি কাল সকালে, নাকি আরো পরে?
হঠাৎ মা বাবার কথা মনে আসতেই চোখ ফেটে জল এলো জুলির। আর ঠিক তখনই সে শুনতে পেল শব্দটা। ওই তো ঘাতক আসছে। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে অভিজিৎ উঠে দাঁড়ালো। দরজাটা এবার খুলে গেল সম্পূর্ণ। কিন্তু এ তো সেই বুড়োটা নয়, একটা অস্পষ্ট ছায়ামূর্তি। জুলি আর অভিজিৎ অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে। ছায়ামূর্তিটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। চূড়ান্ত বিস্ময়ে হতবাক হয়ে চমকে উঠল দুজনে। চঞ্চল! কিন্তু এ কি চেহারা হয়েছে তার! হাড় সর্বস্ব রোগা, মুখটা ঝাপসা। চঞ্চল যেন ইশারায় ওদের বেরিয়ে আসতে বলল। অভিজিৎ আর দেরি করল না। জুলির হাত ধরে টেনে নিয়ে দরজার বাইরে এসে দাঁড়াতেই দরজাটা আবার বন্ধ হয়ে গেল। তারপর তারা চঞ্চলের ছায়ামূর্তির পিছু পিছু চলতে লাগলো। কোন ঘরের কোন গোপন দরজা দিয়ে কোন সুড়ঙ্গ পথ ধরে কিভাবে যে তারা রাস্তায় এসে দাঁড়ালো টেরই পেল না অভিজিৎ। চঞ্চলের পিছু পিছু জুলিয়ার অভিজিৎ চলল মাঠ জঙ্গল পেরিয়ে। আচ্ছা, ওরা কি হাঁটছে নাকি উড়ছে? একবার অভিজিতের মনে হলো তারা বোধহয় বেঁচে নেই। শরীর মুক্ত আত্মা হয়ে চঞ্চলের পিছু পিছু হাওয়ায় ভেসে চলেছে তারা। নইলে এত জোরে কেউ হাঁটতে পারে? চলতে চলতেই অভিজিৎ নিজের হাতে চিমটি কাটল। না, বেঁচেই তো আছে সে। জুলি, জুলি, হাঁটতে তোর কষ্ট হচ্ছে না তো মন? হঠাৎ এক সময় তারা দেখল সামনে চঞ্চল আর নেই। চঞ্চল, চঞ্চল, তুমি কোথায়? অভিজিৎ তার ডাকের কোনো উত্তর পেল না। কিন্তু এখন এই সন্ধ্যের মুখে কোন দিকে যাবে ওরা? লারসিঙ্গার বাংলোটা এখান থেকে কত দূর? হঠাৎ জুলি আনন্দে চেঁচিয়ে উঠল। দাদা, দাদা, রেল স্টেশন! তাই তো, এগিয়ে গেল তারা স্টেশনের দিকে। শিলচর স্টেশন। যাক, তবু এখানে জীবন্ত মানুষ আছে। এখানে যখন এসে পড়েছে তখন আর ভাবনা কিছু নেই। একটা ঘোড়ায় টানা টাঙ্গা গোছের গাড়ি দাঁড়িয়েছিল। তাদের দেখে গাড়োয়ানটা এগিয়ে এলো। লারসিঙ্গার বাংলোটা কত দূর? यहाँ से वो 15 মাইল হবে। ভাড়া যাবে? গাড়োয়ান গাড়ির দরজা খুলে দিল। চলতে শুরু করলো গাড়ি। বড়াইল পাহাড়ের মাথার উপর তখন সূর্য ডোবার লালচে আলো চিকচিক করছে। কি ভাবছিস জুলি? চঞ্চলদা এখানে আসতে পেরেছিল রে। ও আমাদের বাঁচিয়ে দিয়ে গেল দাদা। আবার আমাদের জীবন রক্ষা পেল ওর জন্য। বলতে বলতে জুলির চোখ দুটো ভরে উঠল জলে। ওদিকে সূর্য তখন একটু একটু করে ডুবে যাচ্ছে। আর খানিক পরেই অন্ধকারে ঢেকে যাবে গোটা বিশ্ব চরাচর। শুনছিলেন সাহিত্য সমাহারের আজকের নিবেদন মানবেন্দ্র পালের ম্যাকবেথের তরোয়াল। আজকের গল্পের সূত্রধার গল্প পাঠে আমি আকাশ, জুলির ভূমিকায় তপলব্ধা, সুলেখার ভূমিকায় মন্দিরা, অভিজিতের ভূমিকায় শুভ্রদীপ, সুধীনের ভূমিকায় শরিত, চঞ্চল ও কেয়ারটেকারের ভূমিকায় কৌশিক, সাহেবের ভূমিকায় সমীরণ এবং ঠাকুরমশাই ও গারোয়ানের ভূমিকায় আকাশ। আজকের গল্পে শ্রুতিনাট্য রূপদানে নার্গিস, শব্দগ্রহণে শ্যামলোক স্টুডিও ও সাহিত্য সমাহার স্টুডিও, শব্দ সংযোজনে প্রিয়াঙ্কা, আবহ নির্মাণে ঋদ্ধিমান ও আকাশ, প্রচ্ছদ অঙ্কনে রৌমজিৎ এবং সমগ্র পরিচালনায় আমি আকাশ। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সাহিত্য সমাহারকে আপনারা আর্থিকভাবে সাহায্য করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডি অথবা ইউটিউব থ্যাঙ্কসের মাধ্যমে। সাহিত্য সমাহারকে ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরছি ভিন্ন স্বাদের আরেকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।